অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক তুমি এইভাবে যদি করতে পারো, তোমার কাছে হিসাব বিজ্ঞান হবে পুরো সহজ। এরপরে এই অংশীদারি ব্যবসায়ের আর কারো কোনো জায়গায় একটা সমস্যা থাকার কথা না। ব্যবসায় শিক্ষানীতি থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু হিসাব বিজ্ঞান তোমার কাছে এক আতঙ্কের নাম। আসলে কি হিসাব বিজ্ঞান এতটাই কঠিন অ্যাডমিশনের ক্ষেত্রে? উত্তর হচ্ছে না। অ্যাডমিশনের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান মোটেও কঠিন নয়, বরং আমরা ভয় পাই কারণ আমরা প্র্যাকটিস করি না এবং সঠিক নিয়মটা আমরা জানি না কিভাবে একটা টপিক বা একটা অধ্যায় অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হয় এবং শেষ পর্যন্ত এমসিকিউ লিখিতর প্রিপারেশন নিতে হয়। তো আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের অংশীদারি ব্যবসায়ের অধ্যায়টা অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে পড়তে হয় A to Z খুবই সহজভাবে দেখব। এবং এই ধাপটা তুমি যদি প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে ফলো করতে পারো, ইনশাল্লাহ এই কৌশল তোমার হিসাব বিজ্ঞানকে একেবারে সহজ করে তুলবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অধ্যায় প্রিপারেশনের ক্ষেত্রে। তো চলো আমরা শুরু করি আমাদের হিসাব বিজ্ঞানের অংশীদারি ব্যবসায়ের অধ্যায়ের ক্লাস সি ইউনিট অ্যাডমিশনে। তো দেখো, এই যে হিসাব বিজ্ঞানের অংশীদারি ব্যবসায় তোমাদের এইচএসসিতে অনেকের কাছেই অংশীদারি ব্যবসায়ের গাণিতিক সমস্যা ক্যালকুলেটর ইউজ করতে পারতা, তারপরে কঠিন মনে হইতো। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি একটু কৌশলী হও, একটু স্মার্ট ওয়েতে প্রিপারেশন নাও, গাণিতিক সমস্যাগুলো যদি আগেই কয়েকটা টাইপে ভাগ করে নিতে পারো, তাহলে তোমার এই সমস্যাগুলো আর কখনোই থাকবে না, বরং এইচএসসির তুলনায় খুবই সহজে খুবই কম সময়ে তুমি প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ। তো আমরা এই অংশীদারি ব্যবসায়ের গাণিতিক সমস্যাকে 6টা টাইপে ভাগ করেছি তোমাদের জন্য, এবং এই 6টা টাইপ যদি তুমি শেখো, ইনশাল্লাহ 6টা ম্যাথের মাধ্যমে তোমার এই অধ্যায়ে যদি 360টা এমসিকিউ থাকে, তুমি সবগুলো গাণিতিক সমস্যা সলভ করতে পারবা। এভাবে আমাকে প্রত্যেকটা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো টাইপ আকারে ভাগ করে নিতে হবে প্রথমেই। এরপরে আমাদেরকে ওই যে তুমি টাইপ ভিত্তিক শিখলা, ওগুলো দিয়ে তোমাকে এমসিকিউগুলো প্রয়োগ করা শিখতে হবে, ওই কৌশলগুলো। এরপরে তোমাকে একেবারে কোন তথ্যগুলো তোমাকে জানতে হবে তোমার এমসিকিউ এবং রিটেনের জন্য, সেগুলোতে প্রিপারেশন নিতে হবে। তো পুরোপুরি অধ্যায়টা কিভাবে আমরা প্রিপারেশন নিব খুবই সহজে দেখি। তো টাইপ 1-এ অংশীদারি ব্যবসায় টাইপ 1-এ দেখো আমরা কি রেখেছি, অংশীদারদের নতুন অনুপাত নির্ণয়। এই অংশীদারদের নতুন অনুপাত নির্ণয় করা, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। তাহলে এই প্রশ্নটা কিভাবে সহজে খুবই স্বল্প সময়ে 40 সেকেন্ডেরও কম সময়ে সলভ করতে পারবা, সেই কৌশলটাই আমরা এখন শিখব। এভাবে টাইপ ভিত্তিক আকারে আমরা শিখে তারপরে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন সলভ করব, এমসিকিউ সলভ করব, রিটেন সলভ করব। তো দেখো, এ ও বি একটি কারবারের অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 2:1। সিকে 1/3 অংশ মুনাফা প্রদানের শর্তে নতুন অংশীদার করা হলো। এখন বলছে এ বি সি এই তিনজনের নতুন লাভ ক্ষতির অনুপাত কত হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি খুবই সহজে। দেখো, এই যে সিকে 1/3 অংশ দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখব A:B:C। এখন দেখো, পূর্বের অনুপাত কত ছিল? 2:1। পূর্বের অনুপাত কত ছিল? 2:1। এবং সিকে আমরা কত দিয়েছি? সিকে আমরা 1 অংশ দিয়েছি। সিকে আমরা কত দিয়েছি? 1 অংশ দিয়েছি। এখন এই ক্ষেত্রে আমরা পূর্বের দুইটা অনুপাতকে যোগ করব। পূর্বের দুইটা অনুপাতকে কি করব? যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। ওকে, এখন এই 3-এর সাথে এই যে 1 অংশ দিয়েছি সিকে, এইটা গুণ করলে আমরা সি এর নতুন অনুপাত পেয়ে যাব। তাহলে আমাদের বাকি থাকলো কি? এ আর বি এর নতুন অনুপাত বের করা। এখন সি কে যখন তুমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছো, তাহলে আর কয় ভাগ থাকে? 2 ভাগ থাকে। এই 2 ভাগ কে পাবে? এ আর বি পাবে। তাহলে এখানে লেখো এই 2 ভাগ বা এই 2 অংশটাকে এখানে লেখো, লিখে একবার এ এর সাথে গুণ করো, আরেকবার এইটাকে বি এর সাথে গুণ করো। একবার এ এর সাথে গুণ করো, আরেকবার কি করতে হবে? বি এর সাথে গুণ করতে হবে। তাহলে এ বি এর নতুন অনুপাত তুমি পেয়ে যাবা। সি এরটা তো প্রথমেই পেয়ে গিয়েছো যোগ করে গুণ করলে। তাহলে এই 2 এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 হয়। 2 এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে 4:2:3 হচ্ছে আমাদের নতুন অনুপাত। 4:2:3 হচ্ছে এ বি সি এর নতুন অনুপাত। তাহলে নতুন লাভ ক্ষতি অনুপাত কি হবে? 4:2:3। আশা করি নতুন অনুপাত নির্ণয় করা খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। আমি আরো একবার যদি তোমাদেরকে বলে দিই, প্রথমে কি করতে হবে? যে 2 জন অংশীদার ছিল তাদেরটা যোগ করবা এবং সি কে যে অংশটা বা তৃতীয় ব্যক্তিকে যে অংশটা দেওয়া হচ্ছে সেটা যোগফলের সাথে গুণ করে নতুন অনুপাত বের করে ফেলবা তৃতীয় ব্যক্তির। এরপরে বাকি যে অংশটা থাকে, এই 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। এই 2 পাবে এ এবং বি। এই 2 আমরা এ এর সাথে একবার গুণ করব, বি এর সাথে একবার গুণ করব, যেই রেজাল্টটা আসবে সেইটাই আমাদের
নতুন অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের নতুন অনুপাত নির্ণয় যতবারই আসুক, যেখান থেকেই আসুক, যে বিশ্ববিদ্যালয়ে আসুক, তোমাকে কখনোই আর চিন্তা করতে হবে না। খুবই সহজে 40 সেকেন্ডের কম সময়ে তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো পেরে যাবে ইনশাল্লাহ। তো এই যে নতুন অনুপাত নির্ণয়ের আরো একটা এমসিকিউ বা আরো একটা রিটেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিভাবে সলভ করতে পারি, দেখো এইখানে বলছে স্নেহা ও স্নিগ্ধার লাভ ক্ষতি বন্টনের অনুপাত কত ছিল? 1:1। এরপরে জিমকে তারা 1/2 অংশ মুনাফা প্রদান শর্তে নতুন অংশীদার করলে স্নেহা, স্নিগ্ধা ও জিমের নতুন অনুপাত কত হবে? তাহলে আবারও আমাদের সেম সিস্টেম, আমরা প্রথমে কি লিখবো, এইখানে লিখে ফেলো স্নেহা ইস্টু স্নিগ্ধা, স্নিগ্ধা ইস্টু কি, ইস্টু হচ্ছে জিম, ইস্টু হচ্ছে আমাদের জিম। তাহলে এই তিনজন আমরা লিখলাম। এখন পুরাতন অনুপাত কত ছিল? 1:1, 1:1। এই দুইটাকে আমরা যোগ করব, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এখন দেখো জিমকে এই 1 অংশ দিয়েছি, 2 ভাগের 1 অংশ দিয়েছি, তাহলে জিমের নিচে 1 অংশ লিখি। নতুন অনুপাত বের করার সময় এই 2কে 1 এর সাথে গুণ করব, 2 হয়ে গেল আমাদের জিমের অনুপাত। এবং দেখো এই 2 অংশ থেকে যদি 1 অংশ দিয়ে দিই তাহলে আমাদের কত অংশ থাকে? 1 অংশ থাকে। এই 1কে একবার স্নেহার সাথে গুণ করব, একবার স্নিগ্ধার সাথে গুণ করব, তাহলে 1:1 হচ্ছে আমাদের নতুন অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নতুন অনুপাত কত? 1:1:2। তাহলে তিনজনের নতুন অনুপাত কি হবে? 1:1:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নতুন অনুপাত নির্ণয়ে আর কখনোই আমাদেরকে যেন ঝামেলায় ফেলতে না পারে, আমরা খুবই সহজে এভাবে ক্যালকুলেশন করে ফেলবো ইনশাল্লাহ। তো চলো আমরা যাই টাইপ 2তে। টাইপ 2 এর ক্ষেত্রে তোমাদেরকে শুরুতেই বলেছি আমি কয়েকটা টাইপে ভাগ করে নিয়েছি। এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাই বিশ্ববিদ্যালয় ভিত্তিক গাণিতিক সমস্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে ত্যাগ অনুপাত নির্ণয় করা। অর্থাৎ ব্যবসায়ে নতুন কোনো অংশীদার যদি আসে তাহলে পূর্বের অংশীদাররা কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো বা কত অনুপাতে ত্যাগ স্বীকার করলো সেইটা বের করা। তো দেখো সাগর ও রানার লাভ ক্ষতি বন্টনের অনুপাত ছিল 5:3। তারা তন্ময়কে কারবারে অংশীদার করলে তাদের তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হয় 7:5:4। তাহলে আগে দুইজন ছিল 5:3 অনুপাতে তারা লাভ ক্ষতি ভাগ করে নিত, এখন 7:5:4 হয়ে গেল নতুন অনুপাত। এবার নতুন অনুপাত দেওয়া আছে পূর্বের দুইজন মানে সাগর ও রানার, এই দুইজনের ত্যাগ অনুপাত বের করতে হবে। তন্ময় যেহেতু ব্যবসায় নতুন অংশীদার হয়েছে, তাহলে সাগর ও রানার ত্যাগ অনুপাত কত? এখন এই যে ত্যাগ অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পুরাতন থেকে আমরা নতুন মাইনাস করব। পুরাতন থেকে আমরা কি করব? নতুন মাইনাস করব। তাহলে ত্যাগ অনুপাত নির্ণয়ে আমরা সবসময় পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত মাইনাস করব। কিভাবে করব? তাহলে আমাদেরকে বের করতে বলেছে সাগরের ত্যাগ অনুপাত কত, রানার ত্যাগ অনুপাত কত। সাগরের ত্যাগ অনুপাত কত, রানার ত্যাগ অনুপাত কত। তাহলে আমরা প্রথমে সাগরেরটা বের করি। দেখো সাগরেরটা, তাহলে সাগরের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সাগরের ক্ষেত্রে আমরা কি করব? সাগরের পুরাতন অনুপাত, তাহলে এই যে পুরাতন অনুপাত যেটা ছিল ওটা হচ্ছে 5:3। তাহলে আমরা নিচে হচ্ছে যোগফলটা লিখবো, নিচে কি করব? যোগফল। তাহলে 5 আর 3 এর যোগফল কত? 8। উপরে হচ্ছে প্রথমে কে ছিল? সাগর ছিল, তাহলে সাগরেরটা হচ্ছে 5। তাহলে আমরা এই পুরাতন অনুপাত লিখে ফেললাম সাগরেরটা। এখন সাগরের নতুন অনুপাত লিখবো। সাগরের নতুন অনুপাত কত হয়েছে দেখো, সাগর এখানে শুরুতে আছে এবং এই তিনটা যদি যোগ করি 7:5:4, এই তিনটা যোগ করলে কত হয়? 16 হয়, 16 হয়। এবং এইখানে সাগরের অনুপাত হচ্ছে এই 7, তাহলে এইখানে 7 দিব। এখন এই 8 আর 16 লসাগু কত? 16 হয়। 8 আর 16 লসাগু কত? 16। ওকে, এখন 8কে যদি আমরা 16কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, 5 দুগুণে 10। এরপরে 16 ভাগ 16 হচ্ছে 1, তাহলে 7 1 7। তাহলে উপরে কত হচ্ছে? 3 আর নিচে হচ্ছে 16, 3/16। এটা সাগরেরটা বের হয়ে গেল। সাগরের ত্যাগ অনুপাত কত? 3/16। এখন দেখো যারা লসাগু পারো না, এই যে দুইটা লসাগু করবা, 8 আর 16 লসাগু করবা, এরপরে এই 16 থেকে 16কে 8 দিয়ে ভাগ করবা, অর্থাৎ এটার হর দিয়ে ভাগ করবা, যে ফলাফলটা আসবে ওইটা দিয়ে এই 5কে গুণ করবা। এরপরে এই 16কে এই 16 দিয়ে ভাগ করলে 1 হয় এবং ওই 1কে দিয়ে আমরা এই লবকে গুণ করে এই 7 পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে আসলো 3/16। এরপরে আমাদেরকে রানার ত্যাগ অনুপাত বের করতে হবে। কি করতে হবে? রানার ত্যাগ অনুপাত। তাহলে দুইজনের ত্যাগ অনুপাত আমরা বের করব, তন্ময় যেহেতু নতুন অংশীদার হয়েছে। তাহলে রানার পূর্বের অনুপাত কত ছিল? রানার এটা ছিল 3, তাহলে আমরা উপরে লিখবো 3, নিচে লিখবো এই দুইটার যোগফল। তাহলে 5 আর 3 হচ্ছে 8। আর এইদিকে এই তিনটার যোগফল আমরা আগেই দেখেছি 16 হয়, বা তুমি আবারও যোগ করতে পারো, 16 হয়। এবং এইখানে রানার অনুপাত, এখানে রানার অনুপাত হচ্ছে 5, এখানে রানার অনুপাত কত? 5, এখানে রানার অনুপাত হচ্ছে 5। ওকে, তাহলে এখানে যদি রানার অনুপাত 5 হয় আর এইখানে যদি 8 এবং 16 থাকে, তাহলে এই দুইটার লসাগু করলে আবারও 16 হয় এবং 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 5 1 5। ওকে, তাহলে এইখানে কত হচ্ছে? এইখানে হচ্ছে আমাদের 1/16, 1/16। ওকে,
তাহলে দেখো এই যে দুইটার ক্ষেত্রেই আমাদের কি হইলো, হরটা 16 হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে হরটা কেটে দিব। তাহলে 3:1 হচ্ছে ত্যাগ অনুপাত। তাহলে সাগর ও রানার ত্যাগ অনুপাত কত? 3:1। 3:1 হচ্ছে সাগর ও রানার ত্যাগ অনুপাত, কারণ এর নিচে দুইটার ক্ষেত্রেই 16 আছে, আমাদেরকে সমহরে রূপান্তর করতে হয়। তাহলে দুইটার ক্ষেত্রেই যেহেতু 16 আছে, আমরা এটা কেটে দিতে পারি বা এটা বাদ দিতে পারি। তাহলে 3:1 হচ্ছে সাগর ও রানার ত্যাগ অনুপাত নতুন অংশীদার আশা করছি ত্যাগ অনুপাত নিয়ে তোমাদের আর কখনোই সমস্যায় পড়তে হবে না। এবং এই টাইপের এই অধ্যায়ে যত এমসিকিউ পাবা, যত লিখিত প্রশ্ন পাবা, সবই একবারে সলভ করতে পারবা এখন থেকে খুবই সহজে। কারণ আমি তোমাকে বোঝানোর জন্য আলোচনা করলাম, খুবই বেসিক থেকে আলোচনা করেছি, যেন তোমাকে কখনোই এই ধরনের এমসিকিউ বা লিখিতর ম্যাথ বা গাণিতিক সমস্যা নিয়ে ঝামেলায় পড়তে না হয়। এরপরে দেখো তোমাদের জন্য টাইপ 3-তে আমরা অংশীদারদের লাভ অনুপাত রেখেছি। অর্থাৎ কেউ যদি ব্যবসায় থেকে চলে যায়, সেক্ষেত্রে যে অবশিষ্ট অংশীদার থাকবে তাদের অনুপাতে লাভের পরিমাণটা কি হবে বা কি হারে তারা লাভ পাবে ওই অংশীদার চলে যাওয়ার ফলে। আর এর পূর্বে আমরা যেটি করেছিলাম সেটি হচ্ছে ত্যাগ অনুপাত, অর্থাৎ কেউ নতুন আসলে পুরাতন অংশীদারদের কতটুকু অংশ ত্যাগ করতে হয় সেটা আমরা শিখেছি। এই ক্ষেত্রে এখন আমরা লাভ অনুপাত করব। কেউ যদি চলে যায়, অর্থাৎ কারবার বা অংশীদারি ব্যবসায় থেকে কেউ চলে গেলে জাস্ট সেটার উল্টা হবে। আগেরটার ক্ষেত্রে দেখো ত্যাগ অনুপাত ছিল পুরাতন মাইনাস নতুন অনুপাত, এইখানে জাস্ট উল্টে যাবে। লাভ অনুপাতের ক্ষেত্রে কি হবে? নতুন মাইনাস পুরাতন। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা ঠিক আগের মতোই বিয়োগ করব, জাস্ট নতুন থেকে পুরাতনটা। এখন কিভাবে করতে পারি দেখো, আমাদেরকে কি বলেছে, ABC এর লাভ ক্ষতি অনুপাত ছিল 4:2:1। বি কারবার থেকে চলে গেল, বি কারবার থেকে চলে গেল, ফলে তাদের নতুন অনুপাত হলো 5:3। তাহলে বি যদি চলে যায়, এই যে এখানে যে অংশটা দেখতেছো এটা হচ্ছে এ এবং 3 হচ্ছে সি এর জন্য। তাহলে এ ও সি এর লাভ অনুপাত কত হবে? তাহলে আমরা বের করব এ এর লাভ অনুপাত, এ এর লাভ অনুপাত, এ এর লাভ অনুপাত। ওকে, এ এর লাভ অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে নতুন অনুপাত দিব। তাহলে দেখো এখানে 5:3 আছে, তাহলে নিচের দিকে আমরা কি করব? নিচে হচ্ছে এই দুইটার যোগফল হর আকারে দিব। তাহলে 5 আর 3 কত হয়? 8 হয়। এবং উপরে কি করব? এর যে মূল অনুপাত 5 সেটা দিব। মাইনাস কি করব আমরা? মাইনাস দিব হচ্ছে আমরা এই যে পুরাতন অনুপাত, পুরাতন অনুপাতের ক্ষেত্রে কি ছিল? এর ক্ষেত্রে এই তিনটার যোগফল হচ্ছে নিচে দিব। তাহলে 4, 2, 1 এই তিনটা যোগ করলে 7 হয়। এবং উপরে এর ক্ষেত্রে এখানে এর কত ছিল? এর ছিল 4, তাহলে উপরে আমরা 4 দিব। এখন দেখো এই দুইটার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, ফলে লসাগু হবে এই দুইটার গুণফল। তাহলে 7 কত হয়? 56 হয়। 7 56। এখন 56কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 7 হয়। তাহলে 5 কত হয়? 35। 5 35। এবং দেখো এই যে 56কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 56কে 7 দিয়ে ভাগ করলে হয় 8, 4 হচ্ছে 32। তাহলে 3/56, 3/56। আবার বি এর ক্ষেত্রে লাভ অনুপাতটা কিভাবে বের করব? একইভাবে আমরা লাভ অনুপাত বের করব বি এর ক্ষেত্রে লাভ অনুপাতটা কত হচ্ছে দেখো, বি এর যে নতুন অনুপাত ছিল সেটা হচ্ছে উপরে হবে আমাদের 3, নিচে হচ্ছে এই দুটার যোগফল 8 মাইনাস পূর্বের অনুপাতের সবগুলো যোগফল আমরা নিচে দিব। তাহলে সবগুলো যোগ করলে 7 হয়। এবং এইখানে বি না, দুঃখিত, এখানে সি। তাহলে সি এর ছিল 1, সি এর কত ছিল? 1 ছিল। তাহলে এখানে দিব আমরা 1। ওকে, এখন দেখো এই দুইটা যদি গুণ করি আবারও আমাদের লসাগু 56, এবং এই 56কে 8 দিয়ে ভাগ করলে 7, 3 7 হচ্ছে আমাদের 21। এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 8 হয়, 8 1 8। তাহলে আমাদের লাভ অনুপাত কত হচ্ছে? এই যে দেখো 21 মাইনাস 8, তাহলে কত হয়? 21 থেকে যদি তোমরা 8 বাদ দাও তাহলে 13। তাহলে উপরে হচ্ছে আমাদের 13/56, 13/56। তাহলে দেখো এই যে দুইটা জায়গায় হর সমান হয়ে গেছে, অর্থাৎ 56 যদি আমরা বাদ দিই তাহলে 3:13, তাহলে এ ও সি এর লাভ অনুপাত কত হবে? 3:13। এই সিস্টেমে যদি তোমরা করতে পারো খুবই দ্রুত, কয়েকটা ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কয়েকটা গাণিতিক সমস্যা একই টাইপের প্র্যাকটিস করতে হবে। আমরা প্রথমে ধাপে ধাপে শিখছি, এই জন্য তোমাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। একটু পরেই সব কয়টা টাইপ শেখা হয়ে গেলে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে এই টাইপ থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব, খুবই দ্রুত সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো টাইপ 3-তে তোমরা লাভ অনুপাতটা বের করা শিখলা। এরপর আমরা টাইপ 4-এ তোমাদের জন্য যেটি রেখেছি, এইটা আগেরগুলোর চেয়ে
একটু জটিল এবং তোমরা অনেকেই এটা পারো না, এজন্য আমি একটু ধাপে ধাপে ভাগ করে বেসিক থেকে আলোচনা করব। এই টাইপের ম্যাথ আমাদের আসতেছে, অনেক সময় একেবারে সমাপনী মূলধন দিচ্ছে, মুনাফার অংশ, এই টাইপের কথা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে আমাদের পুরো বিষয়টা জানতে হবে কিভাবে অ্যাডমিশনের ক্ষেত্রে এই টাইপ 4 এর মুনাফার অংশ এবং সমাপনী মূলধন আমরা বের করতে পারি, এইটা এখন দেখব। তাহলে দেখো এ ও বি এর প্রারম্ভিক মূলধন ছিল, এ এবং বি এই দুজনের প্রারম্ভিক মূলধন ছিল 1,20,000 এবং 1,80,000 টাকা। মূলধনের সুদ 10%, মূলধনের সুদ দুইজনের উপরই তাহলে 10% আকারে হবে। এ মাসিক 1,000 টাকা, এ কত করে বেতন পায়? মাসিক 1,000 টাকা। তাহলে এর বার্ষিক বেতন কত? বার্ষিক বেতন প্রত্যেক মাসে যদি 1,000 হয়, বার্ষিক বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে এর বার্ষিক বেতন হচ্ছে 12,000 টাকা। ওকে, বি বার্ষিক, বি এর ক্ষেত্রে বার্ষিক বলে দিয়েছে, তাহলে বি এরটা হচ্ছে 15,000 টাকা বছরে পায়। ওকে, এখন দেখো নিট লাভ, নিট লাভ 1,47,000 টাকা ও লাভ ক্ষতি বন্টনের অনুপাত 2:1 হলে দুইটা প্রশ্ন, আমাদের দুইটা প্রশ্ন শিখতে হবে এই টাইপ থেকে। তাহলে এই ধরনের ম্যাথে আমাদের আর কখনোই ঝামেলা হবে না। এই টাইপের যত ম্যাথ আসুক, যেইখান থেকে আসুক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথ, নতুন অনুপাত নির্ণয়, এই টাইপের ম্যাথ আমরা প্রচুর পরিমাণে তোমরা দেখতে পারবা যে কোনো বইতে গেলে বা বিগত বছরের প্রশ্ন দেখলে। কিন্তু এই টাইপের ম্যাথ আমাদেরকে শিখতে হবে কয়েকটা ধাপে, তাহলে তুমি আর কখনোই ভুলবা না। দেখো এ ও বি মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে, এ ও বি মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে। এখন এইখানে অনেকেই ভুল করে, মনে করে যে বন্টনযোগ্য মুনাফা আর মুনাফার অংশ মনে হয় এক। আসলে বন্টনযোগ্য মুনাফা এবং মুনাফার অংশ কখনোই এক না। আজকের ক্লাস করার পর তোমার এই কনফিউশনটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং এইখান থেকে প্রশ্ন আসলে কখনোই ভুল করবা না। তো দেখো এ ও বি এর মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে, তাহলে আমরা দেখেছি যে নিট লাভ 1,47,000 টাকা। তোমরা লাভ লোকসান আবন্টন হিসাব সবাই করেছো, যেখানে ডান পাশে আমাদের নিট লাভ বসাতে হয়, যেখানে এখানে রয়েছে 1,47,000 টাকা। এই ছক এখন বলতে পারো ভাইয়া বা স্যার আপনি তো এত বড় ছক দিয়ে করাচ্ছেন, বা এই ছককে আমি পরীক্ষার সময় করার সময় পাবো? উত্তর হচ্ছে না, তুমি সময় পাবা না, কিন্তু এইটা তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেন তুমি প্র্যাকটিসটা কিভাবে করতে পারবা এটা আয়ত্তে আনতে পারো। আমি একটু পরেই তোমাদেরকে এমসিকিউ দেখাবো, সেইখানে তুমি বুঝবা যে আসলে এইটা করানোর ফলে তোমার এমসিকিউ কতটা সহজ হয়ে গিয়েছে। তাহলে দেখো এই যে নিট লাভ 1,47,000 টাকা আমরা লিখলাম, মূলধনের সুদ দেখো দুইজনের ক্ষেত্রেই 10%, তাহলে এর ক্ষেত্রে এর প্রারম্ভিক মূলধন ছিল 1,20,000, এর ক্ষেত্রে এর মূলধন হচ্ছে আমাদের মূলধনের সুদ হচ্ছে 1,20,000-এর উপর 10%, তাহলে 12,000 টাকা, 12,000 টাকা। বি এর কত বলো? বি এর হচ্ছে 18,000 টাকা। বি এর ক্ষেত্রে কত? 1,18,000-এর 1,80,000-এর 10% 18,000 টাকা। এই দুইটা পাইলা। বেতনের ক্ষেত্রে আমরা এরটা এখানে বের করে ফেলছি 12,000 টাকা বছরে, এবং বি এরটা দেখো সরাসরি বার্ষিক দেওয়াই আছে 15,000 টাকা। ওকে, তাহলে নিট লাভ থেকে এই যতগুলো অংশ মূলধনের সুদ এবং বেতন আমরা বের করছি, এই সবগুলো আমাদেরকে বাদ দেওয়ার পর আমরা বন্টনযোগ্য মুনাফা পাবো। বন্টনযোগ্য মুনাফা তাহলে 1,47,000 থেকে এই চারটা অংশ যদি তোমরা বাদ দাও, তাহলে 18 আর 12 কত হয়? 30, 30 আর 12 কত? 42, 42 আর 15 কত? 57, 42 আর 15 57,000। অর্থাৎ এই সবগুলো যোগ করে আমাদের হচ্ছে 57,000 টাকা। এই সবগুলো যোগ করে মূলধনের সুদ এবং বেতন যোগ করে আমাদের কত হয়েছে? 57,000 টাকা। এখন এই 57,000 টাকা যদি আমরা 1,47,000 থেকে বাদ দিই, তাহলে কত থাকে? তাহলে 90,000 টাকা থাকে। এই যে 147 থেকে তুমি যদি 57 বাদ দাও, তাহলে তোমার থাকে 90। আমি 3টা শূন্য বাদ দিয়ে নিয়েছি, তাহলে 90,000 টাকা হচ্ছে তোমার বন্টনযোগ্য মুনাফা। 90,000 টাকা কি? বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 90,000 টাকা। এখন এর মধ্যে এ কতটুকু পাবে? এ পাবে হচ্ছে, দেখো এই 90,000-এর এ পাবে হচ্ছে এই 90,000 টাকার, এই 90,000 টাকার দেখো অনুপাত দেওয়া আছে একটা 2:1, তাহলে এর ক্ষেত্রে পাবে হচ্ছে 1/2 অংশ, তাহলে 45,000 টাকা পাবে। এ কত পাবে? 45,000 টাকা। আবার বি কত পাবে? বিও পাবে সেম, বিও পাবে কি? সেম অংশ পাবে। তাহলে 90,000 গুণ 1/2, অর্থাৎ বিও পাবে 45,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। আমাদের কিন্তু প্রশ্ন এটা না। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এ ও বি এর মুনাফার অংশ কত পাবে। তাহলে মুনাফার অংশ মানে হচ্ছে এ বেতন বাবদ কত পাইলো, মূলধন বাবদ কত পাইলো এবং বন্টনযোগ্য মুনাফা কত পাইলো, এই তিনটার যোগফলকে আমরা বলি মুনাফার অংশ। তাহলে মুনাফার অংশ মানে কি? তাহলে দেখো এ ও বি এর মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে। এই যে ম্যাথটা আমি আবারও এখানে দিয়ে দিয়েছি, যেহেতু তোমাকে আমার 2 পেজে দেখাতে হচ্ছে, আবারও দিয়ে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো বন্টনযোগ্য মুনাফা কত এবং মুনাফার অংশ বাবদ কে কত পাইছে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা মুনাফার অংশ যদি বের করি, তাহলে মুনাফার অংশের সূত্রটা দেখো, মুনাফার অংশ হচ্ছে এই ব্যবসা থেকে
এই ব্যবসা থেকে এই যে অংশীদাররা যা যা পেয়েছে সবই হচ্ছে মুনাফার অংশ। এই ব্যবসা থেকে অংশীদাররা যা যা পেয়েছে, তাহলে কি পাইছে? বেতন পাইছে, মূলধনের সুদ পাইছে, বন্টনযোগ্য মুনাফা পাইছে। তাহলে এই তিনটাই আমরা কি করব? যোগ করব। তাহলে এর ক্ষেত্রে মুনাফার অংশ বাবদ এ মূলধনের সুদ কত পাইছে? মূলধনের সুদ পাইছে 12,000। আমি 3টা শূন্য বাদ দিচ্ছি। বেতন কত পেয়েছে? বেতন পেয়েছে 12,000 টাকা। বেতন পেয়েছে কত? 12,000 টাকা। বন্টনযোগ্য মুনাফা কত পেয়েছে? 45,000 টাকা। 45,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? 24 এবং 45। 24 এবং 45, তাহলে কত হচ্ছে? 69,000 টাকা। কত টাকা? 69,000 টাকা। 69,000 টাকা। 69,000 টাকা হচ্ছে এর মুনাফার অংশ। তাহলে এর মুনাফার অংশ আমরা পেয়ে গেলাম। বি এর মুনাফার অংশ এখন বের করব। বি এর মুনাফার অংশ বাবদ, মুনাফার অংশ বাবদ মূলধনের সুদ পেয়েছে 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। বেতন পেয়েছে কত? 15,000 টাকা। বেতন পেয়েছে 15,000 টাকা এবং মূলধন বন্টনযোগ্য মুনাফা পেয়েছে 45,000 টাকা। তাহলে 45 আর 15 হচ্ছে 60 আর 18 হচ্ছে 78,000 টাকা। কত টাকা? 78,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, তুমি যদি এই যে এতক্ষণ যা যা দেখিয়েছি লাভ লোকসান আবন্টন হিসাব, এইটা তোমাকে টোটালি করতে হবে না। তোমাকে বুঝতে হবে যে মূলধনের সুদ, বেতন বা বন্টনযোগ্য মুনাফা বাবদ কত কত পেলো, এটা তোমাকে জানতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে তুমি যদি জাস্ট এই তিনটা অংশ যদি বের করে মুখে মুখে বের করে যোগ করে দিতে পারো, তাহলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আমি ধাপে ধাপে দেখাইলাম যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এই জন্য। তাহলে আমাদের 1 নং শেষ হইলো, যে 1 শেষ হইলো। এখন বলতেছে এ ও বি এর সমাপনী মূলধন কত? বিতে কি বলছিল দেখো, এ ও বি এর সমাপনী মূলধন কত হবে? তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে যদি আমরা মুনাফার অংশ যোগ করি, তাহলে আমরা সমাপনী মূলধন পাই। তাহলে আমরা তো মুনাফার অংশ বের করে ফেলছি। তাহলে প্রারম্ভিকের সাথে কি করব? এই যে প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফার অংশ যেটা আমরা বের করেছি সেটা যোগ করে আমরা সমাপনী মূলধন বের করব। তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল? এর ক্ষেত্রে 1,20,000 ছিল, তাহলে 120 লিখলাম। মুনাফার অংশ বাবদ সে কত পেয়েছে? 69,000 পেয়েছে। 69,000 পেয়েছে। তাহলে এই দুইটা যোগ করলে কত হয় দেখো, এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে 1,89,000 টাকা। কত টাকা? 1,89,000 টাকা। অর্থাৎ 3টা শূন্য আমি বাদ দিয়ে নিয়েছিলাম, সেই 3টা আমি শেষে যোগ করে দিলাম। এখন দেখো সমাপনী মূলধন বি এর ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন ছিল 1,80,000 টাকা। সে আবার ব্যবসায় থেকে মুনাফার অংশ বাবদ আগের প্রশ্ন দেখো 78,000 টাকা পেয়েছে। কত পেয়েছে? 78,000 টাকা পেয়েছে। তাহলে তার ক্ষেত্রে কত হইল? তাহলে তার ক্ষেত্রে 2,58,000 টাকা। 258 এবং 3টা শূন্য আমরা বসিয়ে দিলাম, 2,58,000 টাকা। এইভাবে তুমি খুবই সহজে, তোমাকে আমি ভেঙে ভেঙে দেখালাম, খুবই সহজে যদি মুনাফার অংশ বের করতে বলে, যদি সমাপনী মূলধন বের করতে পারে, বা অন্য যে কোনো অংশ থেকে মূলধনের সুদ, বেতন, বন্টনযোগ্য মুনাফা যেইটাই বের করতে বলুক না কেন, তুমি কিন্তু আজকের পর থেকে আর কখনোই এই টাইপের ম্যাথ অ্যাডমিশনের ক্ষেত্রে ভুল করবে না এবং খুবই সহজে ক্যালকুলেশন করতে পারবা যদি এই স্টেপগুলো ফলো করো। কিভাবে এমসিকিউ এর ক্ষেত্রে আরো দ্রুত কম সময়ে ক্যালকুলেশন করতে পারি, যদি এইটা তুমি বুঝতে পারো, তাহলে একটু পরেই তোমাকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো টাইপ 4 আমাদের শেষ হলো, আমরা টাইপ 4 শেষ করলাম। এরপরে টাইপ 5-এ আরো এক প্রকারের অঙ্ক আসে বা গাণিতিক সমস্যা আসে, সেটি হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয় করা। উত্তোলনের সুদের ক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে, আমরা সবগুলো আলোচনা করব একটা সমস্যার মাধ্যমে। দেখো, স্নেহা, স্নিগ্ধা এবং মিম 3:2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টনের শর্তে একটি ফার্মের অংশীদার। তাদের মূলধন এবং উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করা হয়। তাহলে 2025 সালে স্নেহা প্রতি মাসের 1 তারিখে মানে কি? প্রতি মাসের 1 তারিখে মানে কি? শুরুতে। তাহলে স্নেহা হচ্ছে মাসের শুরুতে, স্নিগ্ধা প্রতি মাসের মাঝামাঝি, তাহলে মাঝামাঝি সময়ে, এবং মিম প্রতি মাসের শেষ তারিখে 2,000 টাকা করে উত্তোলন করেছে। 2025 সালে তাদের উত্তোলনের সুদের পরিমাণ কত হবে? তাহলে এই প্রশ্নে যেহেতু উত্তোলনের সুদের কথা বলে দিয়েছে, তাহলে উত্তোলনের সুদ ধার্য করতে হবে, এবং যেহেতু একটা আছে মাসের শেষে, একটা শুরুতে, একটা মাঝামাঝি, আমরা 3 প্রকারই শিখে ফেলবো একটা সমস্যার মাধ্যমে। তাহলে দেখো, উত্তোলনের সুদ স্নেহার ক্ষেত্রে কত হচ্ছে? সে উত্তোলন করেছে 2,000 টাকা প্রত্যেক মাসে কত উত্তোলন করেছে? 2,000 টাকা উত্তোলন করেছে, গুণ কত পার্সেন্ট সুদ আমাদেরকে ধার্য করতে বলেছে? আমাদেরকে 5% সুদ ধার্য করতে বলেছে। কত পার্সেন্ট? 5%। তার মানে 5% না লিখে আমরা 5/100 লিখবো। ওকে, এখন দেখো, এই যে স্নেহা হচ্ছে প্রতি মাসের 1 তারিখ, মানে শুরুতে বললে আমরা সব সময় 13/2 দিব। শুরুতে বললে উত্তোলনের ক্ষেত্রে শুরুতে বললে আমরা কত দিয়ে গুণ করব? প্রত্যেক মাসের শুরুতে বললে আমরা 13/2 দিয়ে গুণ করব। যদি মাঝামাঝি বলে তাহলে কত দিয়ে গুণ করব? মাঝামাঝি বললে আমরা 12/2 বা হচ্ছে 12/2
বা আমরা কত দিয়ে গুণ করব, সরাসরি 6 দিয়েও তোমরা গুণ করতে পারো। আর মাসের শেষে বললে তোমরা কি করবা, 11/2 দিয়ে গুণ করবা। তাহলে এগুলো সব মাসের ক্ষেত্রে যদি বলে সেই ক্ষেত্রে এটা আমাদের সূত্র। সপ্তাহের ক্ষেত্রেও একই, সপ্তাহের ক্ষেত্রে মাঝামাঝি বললে 52, শুরুতে বললে 53/2, শুরুতে বললে কি 53/2, এবং মাঝামাঝি বললে 52/2 বা 26, এবং শেষে বললে 51/2। আচ্ছা, এখন দেখো আমাদের এটা মাসের অঙ্ক আছে, তাহলে আমরা মাস দিয়ে করতেছি 2000/5/100 বা 5%, ইন্টু আমাদের স্নেহা হচ্ছে শুরুতে করেছে, তাহলে 13/2। এখন কিভাবে সহজে ক্যালকুলেট করবা, ক্যালকুলেটর ছাড়া দেখো এই দুইটা শূন্য কিন্তু আমরা বাদ দিতেই পারি। এইখানে 2 আছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 10, তাহলে 5 10 এ 50, 50 গুণ 13, 5 10 এ 50, 50কে 13 দিয়ে গুণ করো, খুবই সহজ, 650, 50কে 13 দিয়ে গুণ করো 650, 50কে 613 দিয়ে গুণ করো, বা 5কে 13 দিয়ে গুণ করলে 65 হয়, এবং একটা শূন্য অ্যাড করো, তাহলে 650 টাকা হচ্ছে স্নেহার উত্তোলনের সুদ। এরপরে উত্তোলনের সুদ স্নিগ্ধার ক্ষেত্রে কত দেখো, স্নিগ্ধাও প্রত্যেক মাসে 2000 টাকা উত্তোলন করেছে, 5% হারে সুদ, তাহলে 5/100, এবং সে কি করেছে মাঝামাঝি সময়ে, স্নিগ্ধা হচ্ছে মাঝামাঝি সময়ে করেছে, তাহলে মাঝামাঝিতে করলে কত বলেছি 12/2, ওকে 12/2। তাহলে এই ক্ষেত্রে তোমরা একইভাবে কাটাকাটি করো, দুইটা শূন্য কেটে দাও, এইখানে এই 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 10। এখন 5 10 এ 50, 50কে যদি 12 দিয়ে গুণ করি আমাদের হবে 600 টাকা, কত হবে 600 টাকা, ওকে। এখন দেখো উত্তোলনের সুদ মিমের ক্ষেত্রে কি হচ্ছে, মিম হচ্ছে মাসের শেষে করেছে, তাহলে তার ক্ষেত্রে 2000 গুণ 5%, মানে 5/100 গুণ কি, গুণ শেষে করলে 11/2, তাহলে আমরা এই 2 দিয়ে এটাকে কাটি, তাহলে 10 হয়, দুইটা শূন্য বাদ দিয়ে দাও, দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 10 গুণ 5 হচ্ছে আমাদের 50, এবং 50কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 550 টাকা। তাহলে দেখো তিনজনের উত্তোলনের সুদ কিন্তু আমরা বের করে ফেলেছি, একজন 650 টাকা, একজন 600 টাকা, এবং আরেকজন হচ্ছে 550 টাকা। তাহলে এভাবে তোমরা উত্তোলনের সুদগুলো ক্যালকুলেশন করবা। সপ্তাহের ক্ষেত্রে বলে দিয়েছি, সপ্তাহের শুরুতে হলে 53/2, মাঝামাঝি হলে 52/2, এবং শেষে হলে 51/2। মাসেরটাও আমি ওখানে লিখে দিয়েছি। আশা করি উত্তোলনের সুদ টাইপের যে কোনো ম্যাথ, যে কোনো গাণিতিক সমস্যা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আসলে কখনোই তুমি ভুল করবা না। এরপর আমরা কিন্তু 5 নাম্বার টাইপও দেখে ফেললাম। আমরা 6 নং টাইপে যদি যাই, বা তোমাদের জন্য ষষ্ঠ যে ধরনটা বা ক্যাটাগরিটা রেখেছি, সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। কি বলেছে, এই যে অংশীদারি ব্যবসায় থেকে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন দিয়েও অনেক প্রশ্ন আসতে দেখেছি, অর্থাৎ সমাপনী মূলধন দিয়ে দেয়, তোমাকে বলে প্রারম্ভিক মূলধন বের করতে। তাহলে এই টাইপের করতে গেলে তোমরা কিন্তু একটু আগেই সমাপনী মূলধন বের করা শিখেছো, তাহলে সমাপনী মূলধন যদি পারো তাহলে প্রারম্ভিকে যাইতে গেলে উল্টাটা করতে হবে। তাহলে উল্টা দিক দিয়ে আমরা কিভাবে হিসাব করে আসতে পারি, দেখো ক ও খ কারবারের মুনাফা 2:1 অনুপাতে বন্টন করে থাকে, তাদের মূলধনের সমাপনী জের, মানে সমাপনী মূলধন দেওয়া আছে 1,80,000 এবং 1 লক্ষ টাকা। বছর শেষে নিট লাভ হয়েছিল 45,000 টাকা। ক ও খ এর প্রারম্ভিক মূলধনটা কত, এইটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা এখন প্রারম্ভিক মূলধন বের করা শিখবো। তাহলে দেখো নিট লাভ যেহেতু 45,000 টাকা, এই নিট লাভ কত বলছে, নিট লাভ বলতেছে 45,000 টাকা, এবং এরা হচ্ছে 2:1 অনুপাতে বন্টন করে নেয়। তাহলে এই 45,000 টাকা কয়ের ক্ষেত্রে নিট লাভ বা মুনাফার বন্টনযোগ্য মুনাফা কয়ের ক্ষেত্রে কত হয়েছে, কয়ের ক্ষেত্রে বন্টনযোগ্য মুনাফা হয়েছে এই 45,000 গুণ কত, গুণ হচ্ছে কয়ের ক্ষেত্রে, এটা কয়ের অংশ, এটা হচ্ছে কয়ের অংশ, এটা হচ্ছে ক্ষয়ের অংশ। তাহলে ক হচ্ছে উপরে যাবে 2, নিচে হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে 2 যোগ 1 হচ্ছে 3। তাহলে 45কে 3 দিয়ে কাটলে এখানে হয় 15, 3টা শূন্য আছে, এবং 2 দিয়ে গুণ করলে 30,000 টাকা। তাহলে কয়ের মুনাফার অংশ বাবদ, কয়ের বন্টনযোগ্য মুনাফা বাবদ কত টাকা পেয়েছে এই প্রশ্নে, কয়ের মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা এই প্রশ্নের ক্ষেত্রে 1, কারণ এখানে মূলধনের সুদ বা অন্য কোনো বেতন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কয়ের ক্ষেত্রে 30,000 টাকা হচ্ছে সে মুনাফা বন্টনযোগ্য মুনাফা থেকে পেয়েছে। খ কত পেয়েছে আমরা যদি একটু দেখি, খ পেয়েছে 45,000 ইন্টু এই যে ক্ষয়ের অনুপাতটা উপরে দিব এবং দুইটার যোগফল নিচে লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের 15,000 হচ্ছে কাটাকাটি করলে, এবং 15 দিয়ে এই তিনটা সহ গুণ করলে আমাদের কত হচ্ছে 15,000 টাকা। তাহলে খ পেয়েছে বন্টনযোগ্য মুনাফার অংশ বাবদ 15,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে সমাপনী মূলধন, এই যে দুইটা অংশ দেওয়া আছে 1,80,000 এবং 1 লক্ষ, এই দুইটা আসছে প্রারম্ভিক মূলধনের সাথে এই দুইটা অংশ যোগ করে, এই দুইটা অংশ
যোগ করে এই সমাপনীটা পাওয়া গেছে। তাহলে সমাপনী থেকে যদি আমরা এই দুইটা অংশ বাদ দিই তাহলে আমরা কি পাবো? প্রারম্ভিক পাবো। তাহলে সমাপনী, তাহলে আমরা প্রারম্ভিক যদি কয়ের প্রারম্ভিকটা যদি আমরা বের করতে চাই, প্রারম্ভিক মূলধন যদি আমরা বের করতে চাই, কয়ের যদি প্রারম্ভিক মূলধন বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 1,80,000 থেকে 1,80,000 থেকে এই যে 30,000, এই 30,000 বাদ দিতে হবে। তাহলে 1,50,000 টাকা ছিল তার প্রারম্ভিক মূলধন। 1,50,000 টাকা ছিল কি তার প্রারম্ভিক মূলধন। এগুলো মুখে মুখে ক্যালকুলেট করা যায়, আমি তোমাদেরকে বেসিক থেকে শেখাতে চাচ্ছি বলে একটু বিস্তারিত আলোচনা করতে পারছি। একটু পরেই আমরা এমসিকিউ যখন সলভ করব খুবই দ্রুত বা খুবই কম সময়ে কিভাবে করা যায় আমরা সেগুলো শিখবো। তাহলে দেখো 1,80,000 থেকে 30,000 মাইনাস করে আমরা প্রারম্ভিকটা বের করে ফেললাম 1,50,000। ক্ষয়ের ক্ষেত্রে প্রারম্ভিকটা কত হয়? দেখো ক্ষয়ের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনটা কত হয় একটু যদি আমরা দেখি। ক্ষয়ের ক্ষেত্রে তার সমাপনী ছিল 1 লক্ষ টাকা, ক্ষয়ের ক্ষেত্রে সমাপনী ছিল 1 লক্ষ, মাইনাস হচ্ছে আমাদের এই যে 15,000 বের করলাম সেটা বাদ দিলাম, তাহলে 85, 3টা শূন্য আমি সব ক্ষেত্রে বাদ দিয়ে নিয়েছিলাম, 3টা শূন্যই আমি অ্যাড করে দিলাম। তাহলে ক্ষয়ের প্রারম্ভিক মূলধন ছিল 85,000, কয়ের ছিল 1,50,000। আশা করি এই প্রারম্ভিক মূলধনটা বের করা তোমরা শিখতে পেরেছো। তাহলে প্রারম্ভিক মূলধন এই যে অংশটা দেখতেছো এইটা হচ্ছে প্রারম্ভিক মূলধন 1,50,000 এবং 85 ছিল। তাহলে সমাপনী দেওয়া থাকলে প্রারম্ভিক কিভাবে বের করব? এই যে প্রসেসটা, একটু আগে যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি মুনাফার অংশ বের করে সমাপনী মূলধন বের করা, সেইটাই উল্টা করতে হবে। যদি বেতন মূলধনের সুদ থাকতো সেইগুলো আমরা এই প্রশ্নে বাদ দিতাম, সেগুলো আমরা কি করতাম? এই প্রশ্নে বাদ দিতাম। অর্থাৎ তোমাকে যদি যা যা যোগ করা হয়েছিল প্রারম্ভিকের সাথে সেই সবগুলোই আমরা বাদ দিতাম যদি আমাদেরকে উল্টা যাইতে হতো। অর্থাৎ সমাপনী দেওয়া থাকলে প্রারম্ভিক যেতে গেলে উল্টা কাজটা করতে হয় আমাদেরকে, আগের যে টাইপ 4-এ আমরা যেগুলো দেখেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে টাইপ 6-এ আমরা কি শিখলাম? প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখলাম। বেতন বা মূলধনের সুদ থাকলে সেগুলোও কিন্তু আমরা মাইনাস করতাম এখান থেকে। ওকে, তাহলে সেগুলো নাই, এই জন্য আমরা দিই নাই। তাহলে আশা করি এই 6টা টাইপ থেকে যে গাণিতিক সমস্যায় আসুক আমরা আর কখনোই ভুলবো না আজকের ক্লাস করার পর থেকে ইনশাল্লাহ, তাই তো? এরপর দেখো এই যে 6টা টাইপ তোমাদেরকে শিখিয়ে দিলাম। এখন আমরা যেটা করি আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সের ক্ষেত্রে, আমরা এই যে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে শেখানোর পর আমরা তোমাদেরকে দিয়ে সেলফ প্র্যাকটিসের জন্য বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাথ দিই। অর্থাৎ এইগুলোই আমরা ক্লাসে জিজ্ঞাসা করি, যেহেতু জুম অ্যাপসে ক্লাস হয় আমরা বলি যে এই অঙ্কগুলো তোমরা পারো কিনা, এবং ঝটপট অ্যান্সার করার জন্য তোমাদেরকে আমিও এই 4টি ম্যাথ, এই যে 4টি ম্যাথ এখানে যা যা দেওয়া হয়েছে এই 4টা ম্যাথ তোমরা করবা। এই 4টা ম্যাথ এই ক্লাসটা যারা করতেছো এই 4টা ম্যাথ করে বলবা যে সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার ছিল, 1 নাম্বারের উত্তর এইটা, 2-এর উত্তর, এই যে 1-এর উত্তর বলবা, তোমরা 1-এর উত্তর বলবা যে ভাইয়া 1-এর উত্তর এত এসেছে আমার, বুঝছো? তাহলে 1-এর ক্ষেত্রে নিট লাভের মধ্যে কত টাকা যাবে এইটা তোমরা নির্ণয় করবা। এরপরে 2-এর ক্ষেত্রে বলবা যে তাদের নতুন অনুপাত তোমাদেরকে টাইপ 1-এ শিখিয়েছি সেইটা বের করবা। 3-এর ক্ষেত্রে কত উত্তর আসলো, যে ত্যাগ অনুপাত কত এইটা শিখিয়েছি, এইটা তোমরা বের করবা। 4-এর ক্ষেত্রে এইটা বের করে আমাকে অ্যান্সারটা বলবা। এই টাইপের ম্যাথগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে শিখিয়েছি 6টা টাইপে। আশা করি এইগুলো তোমরা নিজেরা পারবা। তোমরা কমেন্টে যাবা, আমি অন্য জায়গায় যাচ্ছি, আমি এর পরের ধাপে যাচ্ছি, কিভাবে একটা চ্যাপ্টার বা এই যে অংশীদারি ব্যবসায় কিভাবে তুমি শুরু করবা, কিভাবে শেষ করবা, পুরো প্রসেস আজকে দেখাবো। শেষ পর্যন্ত ক্লাসে থাকবা সবাই। তাহলে এই যে সেলফ প্র্যাকটিসের জন্য 4টা ম্যাথ দিয়েছি, এই 4টা তোমরা সবাই অ্যান্সার করবা কমেন্টে যে ভাইয়া এইটার অ্যান্সার এত আসছে, এইটা আমি পারছি, এত টাইমে আমি পারছি। ওকে, এরপরে দেখো এই যে অংশীদারি ব্যবসা এতক্ষণ ধরে তোমাদের যে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা শেখালাম, আমরা এমসিকিউতে যে কিভাবে অ্যাপ্লাই করব বা এমসিকিউগুলো কিভাবে প্র্যাকটিস করব। এই যে দেখো একটা প্রথম যে এমসিকিউ, প্রশ্ন দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ। তোমাদেরকে একটা অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ট্রিক্স বলি, যখনই তোমরা বড় প্রশ্ন দেখবা কখনোই ভয় পাবা না। বড় প্রশ্ন মানে ওই প্রশ্নটা সহজ। যে প্রশ্নটায় অনেকগুলো লাইন দিয়ে বড় একটা প্রশ্ন, সেটা সবসময় মনে করবা খুবই সহজ একটা প্রশ্ন করছে, ঠিক আছে? খুবই সহজ একটা প্রশ্ন করছে। আর যেইগুলো দেখবা ছোট প্রশ্ন, মনে করবা যে ওইটার মধ্যে প্যাচ আছে। এই যে আজকের ক্লাসটা করার পর তুমি বুঝবা এটা, যে কোথায় প্যাচ দিতে পারে ছোট প্রশ্নের ক্ষেত্রে। বড় প্রশ্নে আমাকে কি কি বুঝতে হবে, বড় প্রশ্নের ক্ষেত্রে অধিকাংশ তথ্য আমার কাজেই লাগবে না, এইটা তোমাকে বুঝতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে বড় প্রশ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু এবং অনেকেই তোমাকে এই যে ভয় দেখায়, বলে যে ক্যালকুলেটর ছাড়া করা খুবই কঠিন, আসলে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা খুবই সহজ।
ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই বড় ম্যাথগুলো সবচেয়ে সহজ হয়। আমরা একটু দেখি এটা আসলে সহজ কিনা। দেখো, সায়েম এবং সাবরিনা অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার 1 জানুয়ারি 2024 ব্যবসায় তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 50,000 এবং 60,000। তাহলে প্রারম্ভিক মূলধন দুইজনের ছিল 50,000 এবং 60,000। উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে সেলিম ব্যবসায়ের অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হয়। তাহলে এই যে সেলিম হচ্ছে, দেখো এই সেলিম মাঝামাঝি সময় আসছে, কখন আসছে? মাঝামাঝি সময়। তাহলে এই যে মাঝামাঝি সময়, এইটার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। এরপর দেখো, এক্ষেত্রে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করা হয়। 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত? তাহলে এত বড় ম্যাথ পড়ে শুধুমাত্র আমাদেরকে এই সেলিমের মূলধনের সুদ বের করতে বলছে। এখন এই সেলিমের মূলধনের সুদ কত হবে? 10% হবে। সেলিম 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, 10% সুদ 10,000 টাকা। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে বলছিলাম না যে মাঝামাঝি সময়ে বলছে, মাঝামাঝি সময় বললে আমাদেরকে হাফ বা 6 মাসের সুদ গণনা করতে হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি? এই যে সেলিমের মূলধনের সুদ আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 1 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে গুণ 10%, মানে 10/100 গুণ, যেহেতু মাঝামাঝি, এই যে মাঝামাঝি কথাটার কারণে আমরা 6/12 দিব, 6/12। তাহলে ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 1 লক্ষ টাকা 10% বা 10/100 করলে হয় আমাদের 10,000, 10,000। ওকে, 10,000 এবং এই 6/12 মানে কি? 1/2 অর্থাৎ হাফ। 6/12 মানে কি? 1/2 অর্থাৎ হাফ। তার মানে কি? 5,000 টাকা। তার মানে কি? 5,000 টাকা। এই যে 10কে যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে 5 হয়। তাহলে 5,000 টাকা হচ্ছে আমাদের মূলধনের সুদ। তাহলে বলছিলাম তোমাদেরকে যে বড় ম্যাথ দেখলে অধিকাংশ তথ্য আমাকে কাজেই লাগাতে হবে না, অর্থাৎ এই তথ্যগুলো তোমাকে দিয়েছে কনফিউজ করার জন্য। এই যে মাঝামাঝি কথাটা আমরা অনেক খেয়াল করি না, অ্যান্সার লিখে দিই 10,000। তাহলে এই কাজগুলো করা যাবে না, বড় ম্যাথ দেখে কখনোই ভয় পাওয়া যাবে না, বরং কোন তথ্য তোমার কাজে লাগবে কোনটা কাজে লাগবে না এইটাই আইডেন্টিফাই করাটাই আমাদের মূল উদ্দেশ্য হবে বড় ম্যাথের ক্ষেত্রে। ওকে, তাহলে এই যে বড় একটা ম্যাথ দিয়েছে, এটার অ্যান্সার খুবই সহজ, খুবই কম সময়ে বের করা যায়। 5,000 টাকা, যে 1 লক্ষ টাকার 10% 10,000, তার অর্ধেক, যেহেতু মাঝামাঝি সময় বলছে তার অর্ধেক 5,000 টাকা, মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এরপর থেকে এই ধরনের ম্যাথ দেখলে কখনোই ভয় পাবো না। আমরা এমসিকিউ পরেরটাতে যদি যাই, দেখো আবারও বড় একটা ম্যাথ বলছে, অনু তনু দুই অংশীদার একটি কারবারে 3:2 হারে লাভ ক্ষতি বন্টন করে। 2025 সনের 1 জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল 80,000 এবং 50,000। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ পাবে এবং অনু মাসিক 1,000 টাকা বেতন পাবে। তাহলে অনু যদি মাসিক 1,000 বেতন পায়, তাহলে বার্ষিক বেতন কত? বার্ষিক বেতন কত? অনুর বার্ষিক বেতন, অনুর বার্ষিক বেতন কত? দেখো, অনুর বার্ষিক বেতন হচ্ছে 12 মাসে 12,000 টাকা, 12 মাসে 12,000 টাকা। তাহলে এইটা তোমার মনেই চলে আসতে হবে, যে প্রশ্ন পড়ার সাথে সাথেই বুঝতে হবে এখানে মাসিক বলছে, তাহলে বাৎসরিক 1,000 করে, মাসিক হইলে বাৎসরিক হয় 12,000 টাকা। এটা তুমি প্রশ্ন পড়ার সাথে সাথেই ব্রেনের মধ্যে নিয়ে নিবা। ওকে, এরপর দেখো 2025 সনে কারবারটি 2 লক্ষ টাকা মোট মুনাফা করে। এই যে আরো একটা পেজ দিয়েছে, দেখো মোট মুনাফা করে, কি বলছে? মোট মুনাফা। যদি নিট মুনাফা হইতো তাহলে সেখান থেকে সরাসরি আমরা বেতন, মূলধনের সুদ এগুলো কাটতে পারতাম, কিন্তু মোট মুনাফা বলছে, তার মানে আমাকে নিট মুনাফায় যেতে হবে। এই যে মোট মুনাফা কথাটা তোমার আইডেন্টিফাই করা শিখতে হবে। দেখো এখানে বলছে পরিচালন খরচ, পরিচালন খরচ 70,000 টাকা। পরিচালন খরচ কত? 70,000 টাকা। অন্যান্য খরচ 5,000, অন্যান্য খরচ কত? 5,000। 2025 সনের বন্টনকৃত মুনাফার বা বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করতে আমাদেরকে বলেছে। তাহলে এই যে কারবারটি 2 লক্ষ টাকা মোট মুনাফা করে, 2 লক্ষ টাকা মোট মুনাফা করে, তাহলে আমাদেরকে নিট মুনাফা আগে যেতে হবে। মোট মুনাফা থেকে পরিচালন খরচ, অন্যান্য ব্যয় যদি থাকে সেগুলো বাদ দিলে আমরা নিট মুনাফা পাই। তাহলে এই কারবারের নিট মুনাফা কত? তোমরা একটু বলো আমাকে, নিট মুনাফা কত? এই কারবারের নিট মুনাফা হচ্ছে, দেখো মোট মুনাফা কত বলছে? 2 লক্ষ, তাহলে আমি লিখলাম 200, 3টা শূন্য বাদ দিয়ে, এবং পরিচালন খরচের কথা বলতেছে 70,000, তাহলে 70 মাইনাস করলাম, 70 মাইনাস করলাম, এবং অন্যান্য খরচ বলতেছে 5,000, সেটাও মাইনাস করলাম। তাহলে 125 থাকে, 3টা শূন্য অ্যাড করে দাও, তাহলে নিট মুনাফা 1,25,000 টাকা। নিট মুনাফা 1,25,000 টাকা। এখন নিট মুনাফার সাথে অন্যান্য বিষয়গুলো আমরা সমন্বয় করে বন্টনযোগ্য মুনাফা বের করব। তাহলে এই যে 1,25,000 টাকা, ওই যে তোমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব দেখিয়েছিলাম, যেটার এইখানে লিখতাম আমরা নিট লাভ, সেখান থেকে এই পাশে বেতন, মূলধনের সুদ এগুলো থাকলে বাদ দিতাম। এখন আর ওই ছকে যাব না, যেহেতু তোমাদেরকে শিখিয়ে ফেলেছি। তাহলে এই 1,25,000 থেকে, এই 1,25,000 থেকে আমাদেরকে কি করতে হবে? মূলধনের সুদ বাদ দিতে হবে, বেতন বাদ দিতে হবে। তাহলে মূলধনের সুদ দুইজনের ক্ষেত্রেই কিন্তু পাবে, মূলধনের সুদ দুইজনই পাবে। তাহলে একজনের হচ্ছে 80,000-এর উপর কত হয়? 80,000-এর উপর হয় 8,000। 10% বলছে না, 10% বলছে, তাহলে একজনের হচ্ছে 8,000 আর একজনের হচ্ছে 5,000। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মূলধনের সুদ। তাহলে 1,25,000 থেকে, এই দেখো বন্টনযোগ্য মুনাফা বের করতেছি আমরা, বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য
মুনাফা বা বন্টনকৃত মুনাফা একই কথা। তাহলে বন্টনযোগ্য মুনাফা আমাদের কত হয়েছে 1,25,000। এইখান থেকে আমাকে দুইটা মূলধনের সুদ বাদ দিতে হবে। দুইটা মূলধনের সুদ কত বের করছি 8,000 আর 5,000 ওই যে কর্নারে। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের 13 হয়, তাহলে 13 আমরা বাদ দিলাম, বা 8-5 তুমি আলাদা আলাদাভাবেও বাদ দিতে পারো। পাশাপাশি অনু হচ্ছে মাসিক বেতন পাবে, বাৎসরিক বেতন পাবে 12,000, তাহলে সেইটাও আমাকে বাদ দিতে হবে। তাহলে সবগুলো এই যে 125 থেকে 13 আর 12 বাদ দিলে কত হয়, কত হয় 1 লক্ষ টাকা হয় বা 100 হয়। কত হয় 100 বা 1 লক্ষ হয়, 100 বা 1 লক্ষ হয়, 100 বা 1 লক্ষ হয়। তাহলে 100 দিব আমরা এবং 3টা শূন্য আমি বাদ দিয়ে নিয়েছিলাম। তাহলে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। বন্টনকৃত মুনাফার পরিমাণ কত 1 লক্ষ টাকা। এইভাবে খুব সহজে তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু বের করতে পারবা। তাহলে আমাদেরকে কিন্তু আবার আলাদা আলাদা করে যে অনু আর তনু দুইজনের আলাদা কত হবে সেটাও বের করতে বলতে পারতো প্রশ্নে, সেটা বলে নাই। তাহলে আমাদের এইখানেই শেষ, সেটা যেহেতু বলে নাই আমাদের এইখানেই অ্যান্সার চলে আসছে। ওকে, তাহলে এইটা ছিল আমাদের এই যে বন্টনকৃত মুনাফার পরিমাণ বের করার নিয়ম। এরপরে আমরা যাব অংশীদারি কারবারের আয় নির্ধারণকালে কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না, কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না। তাহলে দেখো অংশীদারি কারবারে বলছে, অংশীদারি কারবার মানে কি ব্যবসায়, কারবার মানে কি ব্যবসায়। তাহলে এই ব্যবসায়ের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়ের খরচগুলো আমরা দেখাবো, অংশীদারদের খরচগুলো আলাদা করে দেখাবো, অংশীদারদের ব্যক্তিগত খরচগুলো। তাহলে দেখো এই যে বিমা খরচ ব্যবসায়ের খরচ। এরপর দেখো ভাড়া খরচ, এইটাও ব্যবসায়ের খরচ, বিদ্যুৎ খরচ, এইটাও অংশীদারি কারবার বা ব্যবসায়ের খরচ। কিন্তু এই যে আয়করটা সবসময় ব্যক্তিগত, আয়করটা কি সবসময় প্রতিষ্ঠানের না বা ব্যবসায়ের নয়, এটা হচ্ছে ব্যক্তিগত খরচ। তাহলে এইটাকে কি আমরা ব্যবসায়ের খরচ বা অংশীদারি কারবারের খরচ হিসেবে দেখাতে পারবো? কোনো অংশীদারের ব্যক্তিগত আয়কর, ব্যক্তিগত পার্সোনাল ট্যাক্স বা সে তার ছেলের স্কুলের বেতন, এগুলোকে আমরা ব্যবসায়ের খরচ হিসেবে কখনোই দেখাতে পারবো না। তাহলে এই যে আয়কর হচ্ছে ব্যক্তিগত খরচ, এই জন্য খরচ হিসেবে এটা ব্যবসায়ের বা কারবারের বিবেচিত হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, অ্যান্সার কি আমাদের বি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা মতিন ও রথিন তিনজন, মতিন, যতীন, রথিন একটি অংশীদারি কারবারে যথাক্রমে 4:2:1 হারে মুনাফা ও ক্ষতি বন্টনের ভিত্তিতে ব্যবসায় করছে। মতিন রথিনকে, এই যে মতিন প্রথমজন এই রথিনকে বলছে যে বছরে 10,000 টাকা মুনাফা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। উক্ত বছরে মোট 56,000 টাকা মুনাফা হয়। তাহলে মুনাফা কত হয়েছে 56,000 টাকা। উক্ত বছরে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত? মোট মুনাফা বলছে, তুমি বলতে পারো ভাই নিট মুনাফা তো বলে নাই। নিট মুনাফা আর মোট মুনাফা এই প্রশ্নে এক, কারণ এইখানে কোনো পরিচালন খরচ দেওয়া নেই। পরিচালন খরচ থাকলে আমরা বাদ দিয়ে নিট মুনাফায় যাইতাম, বা নিট মুনাফা বলা থাকলে আমরা আর বাদ দিতাম না। ওকে, তাহলে এই প্রশ্নে মোট মুনাফা ও নিট মুনাফা একই। ওকে, তাহলে এই যে মোট মুনাফা 56,000 টাকা, তাহলে আমাদেরকে কি করতে হবে যে যতীনের প্রাপ্যটা বের করতে হবে। কার প্রাপ্য বের করতে বলছে? উক্ত বছরে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ বের করতে বলেছে। তাহলে এই যে 56,000 টাকাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে কত দিয়ে? এই যে যতীন হচ্ছে মাঝখানে ছিল, অর্থাৎ এই যে 2, এটা হচ্ছে যতীনের অংশ। তাহলে উপরে আমরা লিখবো 2, নিচে হচ্ছে ওই তিনটার যোগফল 4, 2, 1, তিনটার যোগফল হচ্ছে 7। 7 দিয়ে কাটো, 7 8 56, তাহলে 8,000 আমাদের কি বলছে? যতীন, তাই না? তাহলে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ, তাহলে মতিন রথিনকে দিয়েছে, তাহলে আমাদের ওইটার দরকারই নাই। তাহলে যতীন কত পাচ্ছে আমরা দেখি। এই যে যতীন এই ব্যক্তি কত পাচ্ছে? 8 গুণ 2 অর্থাৎ 16, আর 3টা শূন্য আছে, অর্থাৎ 16,000 টাকা। কত টাকা পাচ্ছে? 16,000 টাকা। তাহলে যতীনের প্রাপ্য মুনাফার পরিমাণ হচ্ছে 16,000 টাকা। এই প্রশ্ন থেকে অন্যান্য প্রশ্ন আসতে পারতো। কি প্রশ্ন আসতে পারতো আমি তোমাদেরকে বলি। যদি বলতো যে মতিন কত পাবে, তাহলে মতিনেরটাও আমরা একটু বের করবো। এই প্রশ্ন থেকে ভিন্নভাবে প্রশ্ন আসতে পারতো, সেইগুলো তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই। মতিন কত পাবে দেখো, 56,000 গুণ মতিনের ক্ষেত্রে কত পাবে? মতিন পাবে হচ্ছে 4 অংশ, 4 বাই আমাদের কত? 4/7, তিনটার যোগফল হচ্ছে 7, তাহলে এখানে 8 থাকে, 4 8 32,000 টাকা। কত টাকা? 32,000 টাকা। কিন্তু এই যে মতিন আবার সম্ভাব্য প্রশ্নের কথা বলছি, যে একটু ঘুরাই তোমাদেরকে দিতে পারে। তাহলে মতিনকে আদৌ 32,000 টাকা পাবে? উত্তর হচ্ছে আমাদেরকে দেখতে হবে সেটা যাচাই করে যে আসলেই পাবে কিনা। দেখো এই যে মতিন কাকে নিশ্চয়তা দিয়েছিল? রথিনকে। তাহলে রথিনেরটাও আমাদেরকে একটু বের করতে হবে। রথিনেরটাও আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে রথিন 56,000 গুণ উপরে 1, নিচে হচ্ছে 7, তাহলে 7 8 56, তাহলে 8,000 টাকা। দেখো এই প্রশ্নে এই যে নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু রথিনকে নিশ্চয়তা দিয়েছিল যে 10,000 টাকা সে পাবে। তাহলে সে 10,000 টাকা পায় নাই, সে 8,000 টাকা পেয়েছে। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারতো মতিনের প্রকৃত মুনাফার পরিমাণ কত হয় ব্যবসা থেকে। তাহলে ওই 32 থেকে 2,000 মাইনাস করে 30,000 অ্যান্সার হইতো মতিনের ক্ষেত্রে। এবং
রথিনের ক্ষেত্রে কিন্তু এই 8-এর সাথে 2 যোগ করে 10,000 হতো। তাহলে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেইটাও কিন্তু আমরা শিখলাম। আমাদের অ্যান্সার কিন্তু এইখানেই শেষ। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে পারতো, অর্থাৎ এইখানে এই যে এইখানে 2 মাইনাস করে দেখাইতে হইতো, এখানে যোগ 2 দিয়ে দেখাইতে হইতে পারতো যদি রথিন বা মথিনের কথা বলতো। আশা করি বুঝতে পারছো। এরপরে পরের প্রশ্নে আমরা যাব ক খ। ক খ দুইজন অংশীদার 7:5 অনুপাতে 7:5 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। তারা গকে নতুন অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করলো, 5:3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টনে চুক্তিবদ্ধ হলো। ক খ এর ত্যাগ অনুপাত কত? তাহলে এই যে দেখো ত্যাগ অনুপাত নির্ণয় করতে বলছে, ত্যাগ অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে ত্যাগ অনুপাতের ক্ষেত্রে কি হয়? পুরাতন মাইনাস নতুন। ত্যাগ অনুপাতের ক্ষেত্রে কি হয়? পুরাতন মাইনাস নতুন। তাহলে ক এর ত্যাগ অনুপাত, ক এর ত্যাগ কত? দেখো ক এর ত্যাগ হচ্ছে, ক এর পুরাতন অনুপাত কত ছিল? ক এর পুরাতন উপরে ছিল 7, নিচে ছিল 7 আর 5 যোগ করলে 12, মাইনাস নতুন অনুপাত কত? দেখো নতুন অনুপাত ক এর ক্ষেত্রে ক হচ্ছে এই 5 অংশ পাবে, তাহলে উপরে 5 আর নিচে সবগুলো যোগ করলে 10 হয়, 10 হয়। তাহলে আমরা যদি 120 নিই লসাগু, আমরা যদি 120 নিই, আর যদি 120 হবে কিনা তোমরা একটু দেখে নাও, 12 আর 10, তাহলে 2 দিয়ে যায় 6, 5। ওকে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে দেখো আর কাটাকাটি করা 5 6 30, 30 দুগুণে 60, 60 নিলেও হবে। তাহলে লসাগু 60 নিলেও হবে, 120ও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে, 60কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 5 7 35, মাইনাস 60কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 দিয়ে ভাগ করলে হয় 6, 5 6 30। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 5/60, 5/60, এই 60 কেটে দাও। আর ক্ষয়ের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে ত্যাগ অনুপাত, ক্ষয়ের ক্ষেত্রে ত্যাগ অনুপাত আমাদেরকে বের করতে বলছে। ক্ষয়ের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? ক্ষয়ের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? দেখো ক্ষয়ের পুরাতন অনুপাত ছিল কত? ক্ষয়ের পুরাতন অনুপাত ছিল 5/12, মাইনাস আমরা নতুন অনুপাত কত দেখতে পাচ্ছি ক্ষয়ের ক্ষেত্রে? ক্ষয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরে 3, নিচে হচ্ছে 10। তাহলে এইখানে লসাগু নাও 60। ওকে, 60কে ভাগ করলে কত হয়? 12 দিয়ে 5 হয়, 5 5 25। এইটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে 6 হয়, 3 6 18। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 7/60, 60 কেটে দাও, তাহলে 5:7, 5:7 অনুসারে হচ্ছে তারা ত্যাগ করে। তাহলে 5:7 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 5:7। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ তোমাদেরকে একটু আগে করাইছি। এই টাইপের ম্যাথ আসলে একটু ছোট্ট করে খাতা প্রশ্নের উপরে বা খাতা যে উত্তরপত্র আছে, উত্তরপত্র যেহেতু এমসিকিউ অংশ থাকবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের লিখিত অংশের উত্তরপত্র থাকবে, সেখানে ছোট করে পেন্সিল দিয়ে রাফ করে আবার মুছে ফেলবা ইরেজার দিয়ে। ওকে, তাহলে তোমাদেরকে আলাদা করে কোনো খসড়া করার জন্য কোনো জায়গা দিবে না, কিন্তু আমাদেরকে একেবারে সহজে এই যে কয়ের ত্যাগ এত কিছু তো তোমার লেখার দরকার নাই। ঠিক আছে, এরপর দেখো আমরা প্রতি সপ্তাহান্তে, এরপরের প্রশ্নে যদি যাই, প্রতি সপ্তাহান্তে উত্তোলন, ওই যে উত্তোলনের সুদ তোমাদেরকে টাইপ ভিত্তিতে আমি নির্ণয় করা শিখাইছিলাম টাইপ 6-এ, সেখানে বলছিলাম মাসিকেরটা আমি শিখাই দিছি, মাসের উত্তোলনের ক্ষেত্রে শুরু শেষ মাঝামাঝি। এখন দেখো এই যে সপ্তাহান্তে বলছে, এই যে হান্তে মানে হচ্ছে কি? সপ্তাহ শেষে। সপ্তাহান্তে মানে কি? সপ্তাহ শেষে। তাহলে এই যে সপ্তাহ শেষে উত্তোলন করে, সপ্তাহ শেষে উত্তোলন করে কত টাকা? 62 টাকা। 7% হার সুদে উত্তোলনের সুদ কত হবে? দেখো ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের ভিতর যে কি প্যাচ বা কত জটিল ক্যালকুলেশন তুমি বুঝবা এইটা সলভ করতে গেলে। তোমাদেরকে বলছিলাম এমসিকিউ সলভের সময় বড় এমসিকিউ দেখলে কখনোই কনফিউজ হওয়া যাবে না। ওই প্রশ্ন থাকে সবচেয়ে সহজ, খালি দেখতে হয় কোন তথ্য আমার লাগবে, কোন তথ্য বাদ দিতে হবে। আর এই যে ছোট প্রশ্নের মধ্যে বুঝবা যে এইখানে আমাকে একটু একটু আস্তে ধীরে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো এই প্রশ্নে কত ছোট্ট একটা প্রশ্ন, এক লাইনের প্রশ্ন, কিন্তু ক্যালকুলেশন করতে যে আমরা কিসে পড়ি। দেখো তাহলে সপ্তাহের শুরুতে, দেখো সপ্তাহের ক্ষেত্রে বলছে, তাহলে সপ্তাহের শুরুতে হলে সবসময় কি দিয়ে গুণ করবা? উত্তোলনের ক্ষেত্রে শুরুতে হলে 53/2, শুরুতে হলে 53/2, মাঝামাঝি হলে সপ্তাহের মাঝামাঝি বা কোনো কিছু বলা না থাকলে সেক্ষেত্রে করবা 52/2, 52/2 অথবা হচ্ছে 26। ওকে, আর শেষে বললে, সপ্তাহান্তে বললে বা শেষে বললে 51/2। তাহলে এই প্রশ্নে আমাদের সপ্তাহান্তে বলছে বা শেষে বলছে, তাহলে 51/2 দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এই যে 62, আমাদের উত্তোলনের সুদ নির্ণয় করব, আমরা কি করব? 62 লিখলাম, এই যে 62 আমরা লিখলাম। ওকে, গুণ আমাদের সুদের হার কত বলছে? 7%, মানে 7/100। ওকে, গুণ আমাদেরকে কি বলছে? সপ্তাহ শেষে হইলে 51/2, শেষে হইলে কি? 51/2। এখন দেখো এইটাকে আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই 2কে এইটা দিয়ে কাটো, তাহলে কত হয়? 31 হয়। কত হয়? 31 হয়, তাই তো? এই 2কে যদি আমরা 62 দিয়ে কাটি তাহলে 31 হয়। 31 হয় না ভাগ করলে? এখন এই 31কে 7 দিয়ে গুণ করো, তাহলে উপরে কি কি থাকে? নিচে 100 থাকলো, নিচে কি থাকলো? 100 আমি রেখে দিলাম, নিচে 100 রেখে দিলাম। ওকে, উপরে কি থাকলো? 7 1 7, 3 7 21, অর্থাৎ 217 গুণ 51, 217 গুণ 51। এখন এই
17কে 51 দিয়ে গুণ করলে কত হয় একটু দেখো তোমরা, 217 গুণ 51 তাহলে কত হয় দেখো, 200 উপরে হচ্ছে যে এটা 7 1 7, 1 1 1, 2 1 2, নিচে একটা শূন্য আনো, 5 7 35 5, হাতে কত 3, 5 1 5 আর 3, 5 আর 3 কত 8, 8, 5 দুগুণে 10, এখন যোগ করো সবগুলো, তাহলে 7 6 0 1 1, তাহলে 11,067 কত হইলো, তাহলে এই যে 217 গুণ 51 করার পর আমার কত হলো 11,000, 10,000 কত হয়েছে 11,067, এই যে নিচের অংশটা 11,067, 11,067 যে অংশটা, তাহলে উপরে আমি কি লিখবো 11,067 আর নিচে কত আছে 100 আছে। এখন এই 100 দিয়ে ভাগ করলে বা 10 দিয়ে ভাগ করলে আমরা যদি দশমিক আনি, দেখো একটা শূন্যের জন্য এক ঘর বামে আসবা, একটা শূন্যের জন্য কি করবা এক ঘর বামে আসবা, এই একের পরে কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে, তাহলে তুমি 2 ঘর বামে আসবা, এসে একটা দশমিক বসাই দিবা, কি করবা 2 ঘর বামে এসে একটা দশমিক বসাইলে এই ভাগটা বের হয়ে যাবে, খুবই সহজ ভাগ। তাহলে 11,067 আসছিল, দুইটা একের পরে 2টা শূন্য, এই জন্য 2টার ঘর আগে এসে আমি দশমিক বসিয়েছি, যদি 3টা থাকতো 1,000 থাকতো তাহলে 3টা ঘর আগে আসতাম, যদি শুধুমাত্র 10 থাকতো তাহলে একটা ঘর আগে আসতাম। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কি হবে 110.67, 110.67 হচ্ছে আমাদের অ্যান্সার, 110.67 অ্যান্সার। তাই দেখো আমাদের প্রশ্ন দিয়েছিল সহজ, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে তোমাকে একটু কৌশলী হতে হবে, না হলে এই টাইপের ম্যাথ কিন্তু পারবা না। তাহলে এই যে কৌশলী না হলে তুমি কখনো এগুলো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে গেলে তুমি জটিলতায় পড়বা, যদি তুমি কৌশলী না হও, যদি তুমি টেকনিকগুলো না শেখো। এই যে এই টেকনিক এত ইজি ওয়েতে করা যায়, এইটা কিন্তু তুমি হয়তো বা জানতা না এইচএসসিতে, কারণ তুমি তো এটা ক্যালকুলেটর করে অভ্যস্ত। ওকে, এরপরে দেখো আমরা পরের প্রশ্নে যাই। ক খ কারবারের মুনাফা 2:1 অনুপাতে নিয়ে থাকে, তাদের মূলধনের সমাপনীজের যথাক্রমে 1,70,000 এবং 1,10,000 টাকা, বছর শেষে নেট লাভ 45,000 টাকা, ক খ এর প্রারম্ভিক মূলধন। তাহলে সমাপনী মূলধন দেওয়া আছে, ক খ এর প্রারম্ভিকে যাইতে হবে। তাহলে এই যে লাভটা হয়েছে, নেট লাভ হয়েছে, এইটা তাহলে যোগ করে আমাদের সমাপনী মূলধন বেরোছে, তাহলে সমাপনী থেকে প্রারম্ভিকে যাইতে গেলে কি করতে হবে, লাভটাকে বিয়োগ করতে হবে। তাহলে ক এর প্রারম্ভিক মূলধন, ক এর প্রারম্ভিক যদি আমরা বের করি, তাহলে দেখো এই লাভের অংশ বাবদ ক কত পাইছে, লাভের অংশ বাবদ ক পেয়েছে হচ্ছে 45,000 গুণ 45,000 গুণ 45,000 গুণ, উপরে দেখো ক পাইছে হচ্ছে এই 2 অংশ, তাহলে 2 আর নিচে হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে নিচে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে 15,000 গুণ 30, তাহলে 30,000 পেয়েছে লাভ বাবদ হচ্ছে এই ক। খ কত পেয়েছে, খ পেয়েছে 45,000 গুণ উপরে 1 নিচে 3, তাহলে খ পেয়েছে হচ্ছে 15,000 টাকা, খ পেয়েছে কত 15,000 টাকা, খ পেয়েছে 15,000 টাকা। তাহলে এই যে লাভের অংশ আমরা যদি সমাপনী থেকে বাদ দিয়ে দিই বা বন্টনযোগ্য মুনাফাটা যদি বাদ দিই, তাহলে আমরা প্রারম্ভিক পেয়ে যাব। তাহলে 1,70,000 থেকে কয়ের ক্ষেত্রে 170 মাইনাস কত 30,000, কয়ের ক্ষেত্রে 170 মাইনাস 30, তার মানে 1,40,000, তার মানে কত 1,40,000 হচ্ছে কয়ের প্রারম্ভিক মূলধন। ক্ষয়ের প্রারম্ভিক মূলধন কত, ক্ষয়ের দেখো সমাপনী দেওয়া আছে 1,10,000, 1,10,000 মাইনাস বন্টনযোগ্য মুনাফা কত পেয়েছে 15,000, তাহলে 15 মাইনাস করো, তাহলে দেখো কত আসতেছে 95,000 টাকা। কত টাকা 95,000 টাকা। ওকে, 95,000 টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে 1,40,000 এবং 95 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1,40,000 প্রথমে আছে হচ্ছে সিতে এবং 95 আছে এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয় এমসিকিউ এর ক্ষেত্রে খুবই দ্রুত, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব বনি ও রনি, একটি কারবারের দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের হার 3/5 2/5। তারা জনিকে 25% মুনাফা বন্টনের চুক্তিতে অংশীদার গ্রহণ করে, বনি রনি এবং জনের মুনাফা বন্টনের অনুপাত কত। তাহলে এই ক্ষেত্রে দেখো এতক্ষণ ধরে তোমরা সরাসরি কি দেখতা, অঙ্ক বা নাম্বার দেখতে, এখন ভগ্নাংশ, এখন কি দিয়েছে ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ভগ্নাংশটাকে কি করতে চাও, ভগ্নাংশটাকে যদি জেনারেল নাম্বার বা ন্যাচারাল নাম্বারে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে সমহর বিশিষ্ট করতে হবে। কি করতে হবে সমহর, মানে দুইটার হরেই সমান করতে হবে। তাহলে এই যে দেখো 3/5 এবং 3/5 এবং এই 2/5কে আমরা যদি হচ্ছে সমহর কিন্তু করাই আছে, সমহর করাই আছে, তাহলে আমরা এই দুইটা কিন্তু কেটে দিতে পারি, এই দুইটা কেটে দিতে পারি। আর যদি সমহর করা না থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা হচ্ছে এইটাকে সমহর করে নিয়ে তারপরে হচ্ছে বাদ দিতাম। তাহলে এই অংশ এইটাকে আমরা কি লিখতে পারি যে বনি ইস টু রনি হচ্ছে কত, বনি ইস টু রনি হচ্ছে 3:2, কত
3:2 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে জাস্ট একটা ফ্র্যাকশন আছে, এই জন্য অনেকে কনফিউজ হয়ে যায়, ভুল করে। যদি এই দুইটা নিচে 5 নাও থাকতো তাও আমরা সমহারে কনভার্ট করে নিতাম। তোমাদের ক্ষেত্রে ত্যাগ অনুপাত, লাভ অনুপাতের ক্ষেত্রে যেমন সমহারে লসাগু করে কনভার্ট করা শিখিয়েছি একটু আগে, ওইভাবে কনভার্ট করে তুমি হরটা বাদ দিয়ে দিতে পারতা। ওকে, তাহলে দেখো 3:2 অনুপাতে ভাগ করে নেয়। এখন দেখো এই যে 25%, তারা জনিকে 25% হারে কি করে, 25% মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার গ্রহণ করে। তাহলে 25% মানে কি, 25% মানে হচ্ছে 25/100। 25% মানে কি, 25/100, 25 ডিভাইডেড বাই 100, যেটাকে আমরা কি বলতে পারি, 1/4 অংশ। কি বলতে পারি, 1/4 অংশ। তাহলে এই যে অনুপাত দেখো, বনি ও রনি অংশীদারি ব্যবসায়ের অনুপাত ছিল আগে 3:2, পরে তারা 1/4 অংশ, 1/4 অংশ আকারে এই যে নতুন যে জনিকে নিয়ে ব্যবসায় শুরু করেছে, তাহলে নতুন অনুপাত। তাহলে এইটা তো তোমাদেরকে শিখাইছি, 3:2 দেওয়া আছে, 1/4 অংশ আসলে কি হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো কি করবা, বনি ইস টু রনি ইস টু কি লিখবা, শেষের জন হচ্ছে জনি। ওকে, তাহলে দেখো প্রথম যে অনুপাতটা ছিল 3:2, এটা আমরা লিখলাম, এই দুইটা যোগ করব, তাই তো। এবং জনিকে কি করব, জনির যে 1/4 অংশ সেখান থেকে 1 অংশ আমরা দিয়ে দিব। তাহলে 1 অংশ আমরা দিয়ে দিলাম। তাহলে নতুনটা আমরা এই দুইটা যোগফলের সাথে গুণ করলে নতুন অনুপাত, অর্থাৎ জনির নতুন অনুপাত পেয়ে যাবো, অর্থাৎ 5 আমরা পেয়ে গেলাম জনিরটা। এখন কি করব, ওই যে 1/4 অংশ থেকে, ওই যে 1/4 অংশ থেকে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কাকে দিয়ে দিয়েছি, জনিকে। তাহলে বাকি থাকে কত, 3 ভাগ বাকি থাকে। 3টা একটু এখানে লিখবা, লিখে একবার বনির সাথে গুণ করবা। তাহলে বনির সাথে গুণ করলে কত হয়, 9 হয়। আবার এই 3টা এখানে গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 9:6:5, 9:6:5। তাহলে 9:6:5 আছে কোথায়, এই যে অপশন এতে। তাহলে অ্যান্সার আমাদের এইটা, অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ ধরে কিভাবে টাইপ ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় এরকম টাইপ ভিত্তিকভাবে বা ধাপে ধাপে আমাদেরকে শিখে বা কয়টা ধরনের ম্যাথ আসে এইটা আমাকে শিখতে হবে। শেখার পর এমসিকিউতে প্রয়োগ করা শিখতে হবে। এরপরে এই অধ্যায়ের গাণিতিক তো শিখে ফেললাম, এখন শুধুমাত্র কি গাণিতিক সমস্যা থেকে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে না। তাহলে আমরা তোমাদেরকে এই যে অংশীদারি ব্যবসায় করাচ্ছি, তাহলে অংশীদারি ব্যবসায়ের থিওরিটিক্যাল ব্যাপারগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন আসতে পারে, সেইগুলোর জন্য তোমাকে একটু থিওরিটিক্যাল ব্যাপারগুলো জানতে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় কি কি প্রশ্ন আসতে পারে, প্রথমত তোমরা সবাই জানো, ম্যানেজমেন্টে পড়ছো বা ব্যবসায় সংগঠনে পড়ছো, যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কি হয়, এই অংশীদারি ব্যবসায় গঠন এবং পরিচালনা হয়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক নয় বা ঐচ্ছিক, বা কি ঐচ্ছিক, এইগুলো তোমরা পড়ছো। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো। অংশীদারি ব্যবসায়ের সুবিধা হলো একাধিক ব্যক্তির দক্ষতার মিশ্রণ, গঠন সহজ, সরকারি নিয়ন্ত্রণ হতে স্বাধীন এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ। অংশীদারি ব্যবসার অসুবিধাগুলো আমাদেরকে একটু এক নজরে জানতে হবে। পারস্পরিক প্রতিনিধিত্ব, সহজে অস্তিত্ব বিলোপের আশঙ্কা, অসীম দায় হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বা প্রধান অন্তরায় বা সবচেয়ে বড় বা প্রধান সমস্যা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের। এরপর দেখো এই কথাটা, এই যে শেষের লাইনটা, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের প্রথম ধাপ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। অংশীদারি ব্যবসায় তোমরা সবাই জানো যে ব্যবসা সংগঠনের পড়ছো, 39 থেকে 44 ধারায় 5 ভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে। কিন্তু এই যে আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন আসবে এরকম, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের প্রথম ধাপ কি, তখন তোমাকে হিসাব বিজ্ঞানের অ্যান্সার করতে হবে অনগত সম্পদসমূহ বিক্রয় এবং বিক্রয়জনিত লাভ ক্ষতি শনাক্ত করা। তাহলে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের প্রথম ধাপ কি, অনগদ সম্পদসমূহ বিক্রয় করে বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করা। তাহলে অনগদ সম্পদসমূহ বিক্রয় করে বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের প্রথম ধাপ। ওকে, এরপরে দেখো আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণী হচ্ছে 4টি। কিসের আর্থিক বিবরণী, অংশীদারি ব্যবসায়ের। এই যে অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণী হচ্ছে 4টি। কি কি, আয় বিবরণী, অংশীদারদের মূলধন বিবরণী বা অংশীদারদের সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই 4টি বিবরণী করা হয় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আধুনিক নিয়মে। ওকে, এরপর সনাতন হিসাব বিজ্ঞানে কি করা হয় দেখো, আমরা যে অংশীদারদের, তোমাদের এইচএসসিতে প্রশ্ন আসতো লাভ ক্ষতি আবন্টন হিসাব, এইটা ছাড়া ম্যাথ তোমরা সৃজনশীলে কখনোই অ্যান্সার করতে পারো না, বা এই টাইপের ম্যাথ আসতোই। কিন্তু এই লাভ ক্ষতি আবন্টন হিসাব এটা সনাতন হিসাব বিজ্ঞানের একটা ধারণা। আধুনিক হিসাব বিজ্ঞানে এই 4টা বিবরণী করা হয়। আর সনাতন হিসাব বিজ্ঞানে দেখো এই যে লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বন্টন হিসাব, এটা সনাতন পদ্ধতিতে করা হইতো। অংশীদারি ব্যবসায়ের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতকরণের সময় অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন প্রক্রিয়া প্রদর্শন করার উদ্দেশ্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে লাভ ক্ষতি
আবন্টন হিসাব বলা হয়, বুঝছো? তাহলে এইটা সনাতন পদ্ধতিতে করা হয়। লাভ ক্ষতি বন্টন হিসাব স্বতন্ত্র কোনো হিসাব নয়, স্বতন্ত্র বা স্বতন্ত্র বিবরণী নয়, স্বতন্ত্র হিসাব বা স্বতন্ত্র কোনো বিবরণী নয়। তাহলে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা শুধুমাত্র কিসের জন্য করা হয়? এই যে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতির যে বন্টন প্রক্রিয়া, এটা কিভাবে করা হয়েছে এটা দেখানোর উদ্দেশ্যে করা হয়। এটা কোনো স্বতন্ত্র আলাদা বা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন কোনো বিবরণী নয়। ক্রয় বিক্রয় ও লাভ ক্ষতি হিসাবের বর্ধিত অংশ, ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি হিসাবের বর্ধিত অংশ হচ্ছে এই লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, তাহলে এই কথাগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই অধ্যায়ের থিওরিটিক্যাল জায়গা থেকে যে এমসিকিউ বা রিটেন আসতে পারে সেটি জানার জন্য। এছাড়াও তোমরা সবাই জানো যে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দুইটি, কি কি? পরিবর্তনশীল আর স্থায়ী। এখন আমাদেরকে জানতে হবে পরিবর্তনশীল আর স্থায়ী পদ্ধতির পার্থক্যটা কোথায়। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমাদের মূল কথা, এই যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, এটার মূল কথা হচ্ছে এখানে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন এক হবে না, অর্থাৎ মূলধনের পরিবর্তন, ওই যে মুনাফার অংশ বাবদ যে বেতন, মূলধনের সুদ, তারপরে অন্যান্য যে বিষয়গুলো, এইগুলো যে দেখানো হয়, বন্টনযোগ্য মুনাফা যে যোগ করে দেখানো হয়, এটা প্রারম্ভিকের সাথে যোগ হয়ে সমাপনী মূলধন বৃদ্ধি পাবে, সমাপনী মূলধন বৃদ্ধি পাবে বা ক্ষতি হইলে হ্রাস পাবে। তাহলে এই জন্য পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আলাদা কোনো হিসাব দেখাতে হয় না, তাহলে প্রতি হিসাবকালেই পরিবর্তিত হয়, এই কথাটা তোমাদেরকে বললাম। এছাড়া উত্তোলন হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা হয় কোথায়? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। আরেকটা হচ্ছে স্থায়ী বা স্থির বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। এই ক্ষেত্রে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন একই হয়। তাহলে স্থিতিশীল পদ্ধতিতে কি হয়? প্রারম্ভিক এবং মূলধনের ক্ষেত্রে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনটা সমান যদি অতিরিক্ত মূলধন না থাকে। এবং এই ক্ষেত্রে ওই যে মুনাফার অংশ বা বেতন, মূলধনের সুদ, এগুলো দেখানোর জন্য আলাদা করে তোমাদেরকে চলতি হিসাব প্রস্তুত করতে হয়। তাহলে এটা যদি পড়ো, যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে শুধু অংশীদারগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন লিপিবদ্ধ করা হয়, ফলে অংশীদারদের প্রাপ্ত মুনাফার অংশ সংক্রান্ত বিষয়সমূহ ও উত্তোলন লিপিবদ্ধ করতে চলতি হিসাব ব্যবহৃত হয়, তাকে স্থিতিশীল বা স্থির মূলধন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে অংশীদার কর্তৃক বিনিয়োগ ছাড়া অন্য কোনো কারণে অংশীদারদের মূলধন পরিবর্তন হয় না, অর্থাৎ অতিরিক্ত মূলধন বা মূলধন বাদে আর কোনো কারণে পরিবর্তন হয় না। আর ওই যে মুনাফার অংশ বাবদ বেতন, মূলধনের সুদ বা উত্তোলন, এই বিষয়গুলো দেখানো হয় চলতি হিসাবে। কোথায় দেখানো হয়? চলতি হিসাবে। স্থিতিশীল বা স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করা হলে প্রাপ্য মুনাফার অংশ সংক্রান্ত বিষয়সমূহ এবং অংশীদারদের উত্তোলন লিপিবদ্ধ করানোর জন্য যে হিসাব করা হয় তাকে বলা হয় চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট কিংবা ডেবিট যে কোনো জের হতে পারে। এরপরে দেখো, এই যে লাভ ক্ষতি, এই কথাটা, এই হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। লাভ ক্ষতি, মূলধন ও সম্পদের মূল্যায়ন। তোমরা অনেকেই এই জায়গা থেকে এমসিকিউ আসে এবং ভুল করে ফেলো, বা রিটেন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলো। কি ভুল করো? যে কোনো লাভ ক্ষতি ভাগ করা হয় চুক্তি অনুপাতে। তাহলে যে কোনো জায়গায় যদি তোমাকে বলা হয়, প্রশ্নে যদি কোথাও লাভ বা ক্ষতির কথা বলে, তোমাকে বন্টনের কথা বলে বা কোন অনুপাতে বলে, তখন তোমাকে বলতে হবে যে এটা চুক্তি অনুসারে। এটা কি? চুক্তি অনুসারে বা লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করতে হয়। তাহলে দেখো, যে কোনো লাভ ক্ষতি করা হয় চুক্তিতে উল্লেখিত লাভ ক্ষতি বন্টন অনুপাতে, অথবা চুক্তিতে উল্লেখ না থাকলে সমান অনুপাতে। তাহলে লাভ ক্ষতি বন্টন করা হয় চুক্তি অনুপাতে, চুক্তি অনুসারে যে অনুপাত দেওয়া থাকে সেইটা অনুসারে, অথবা কি যদি দেওয়া না থাকে তাহলে সমান অনুপাতে। ওকে, এখন দেখো, ব্যবসায়ের অবসানের সময় নগদ, মজুত পণ্য কিংবা অন্য যে কোনো সম্পত্তি ভাগ করা হয় সমাপনী মূলধন অনুপাতে, সমাপনী মূলধন অনুপাতে, বা যেটাকে বলা হয় মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তাহলে নগদ বা যে কোনো ধরনের সম্পত্তি লাভ ক্ষতি থাকলে সেইটা চুক্তি অনুসারে, অথবা সমান অনুপাতে যদি চুক্তিতে উল্লেখ না থাকে অনুপাতের কথা। কিন্তু যে কোনো ধরনের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অবসায়নের সময়, ব্যবসায় বিলোপ সাধনের সময় সম্পত্তি বা নগদ যাই বন্টন করা হবে সেটা হবে সমাপনী মূলধনের ভিত্তিতে। এই প্রশ্নটা আসলে তোমরা ভুল করো বেশিরভাগ, এটাকে একটু এক্সট্রা সাইন দিয়ে রাখো যে এইটা আসলে কখনোই যেন ভুল না হয় আমাদের। ওকে, একটু পরেই আমরা রিটেন কিভাবে আসে আমরা দেখব, এবং এইখান থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখার চেষ্টা করব। অংশীদারি ব্যবসায় গঠনের সময় কিংবা অন্য যে কোনো সময় কোনো অংশীদার যদি প্রতিষ্ঠানে সম্পত্তি বিনিয়োগ করে, অর্থাৎ প্রতিষ্ঠানকে নগদ টাকা ছাড়া অন্য কোনো সম্পত্তি প্রদান করে, তাহলে উক্ত সম্পত্তি লিপিবদ্ধ হবে সম্পত্তির ন্যায্য মূল্য বা বাজার মূল্যে। তাহলে কেউ যদি প্রতিষ্ঠানে নগদ টাকা ব্যতীত অন্য কোনো কিছু বিনিয়োগ করে সম্পদ আকারে, সেটা লিপিবদ্ধ হবে কোন মূল্যে? বাজার মূল্যে অথবা ন্যায্য মূল্যে। ওকে, ফেয়ার ভ্যালুতে অথবা হচ্ছে মার্কেট প্রাইসে। তাহলে এই ছিল আমাদের যে বেসিক তথ্য বা থিওরিটিক্যাল কথাবার্তা যেগুলো ছিল, সেইগুলো জানার যে বিষয়গুলো। এখান থেকে এমসিকিউ লিখিত আসতে পারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ দিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেনের জন্য এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে এই অধ্যায়ের। তাহলে কিভাবে একটা চ্যাপ্টার তুমি পড়বা? প্রথমে টাইপ ভিত্তিতে ভাগ করবা যে এই গাণিতিক সমস্যা আমাকে এই অধ্যায় থেকে সলভ করতে হবে। ওই গাণিতিক সমস্যার টাইপগুলো শেখার পর তুমি এমসিকিউ প্রয়োগ করবা, এমসিকিউ দেখবা, এমসিকিউ প্র্যাকটিস করবা যে তুমি পারো কিনা। একই টাইপের অনেকগুলো এমসিকিউ
এমসিকিউ প্র্যাকটিস করে করে দেখবা যে তুমি পারতেছো কিনা। এরপরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট হইলে অবশ্যই লিখিতর জন্য প্রিপারেশন নিবা এবং ওই গাণিতিক সমস্যাগুলো থেকে কিভাবে লিখিত আসছে সেটা দেখবা। এরপরে তুমি ওই অধ্যায়ের যে থিওরিটিক্যাল বিষয়গুলো এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এইখান থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ। তো এই এমসিকিউগুলো দেখার জন্য তোমার যা যা থিওরিটিক্যাল বিষয় জানার আছে সেইগুলো জানতে হবে। ওকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তা দেখো লিখিত প্রশ্ন কিভাবে আসে বা এইখান থেকে এমসিকিউগুলো কিভাবে আসতে পারে। বলতেছে পারস্পরিক প্রতিনিধিত্ব কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্ব করা। এরপর দেখো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের প্রথম ধাপ কি, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি যে ব্যবসায়ের অবসায়নকালে যে সম্পত্তি বিক্রয় করে লাভ ক্ষতি নির্ণয় করা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অবসায়নকালে বা বিলোপ সাধনের প্রথম ধাপ। তাহলে দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি যে এইখান থেকে প্রশ্ন হতে পারে। তাহলে কিভাবে প্রশ্ন আসতেছে দেখো, এই যে এইখানে দেখো অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের প্রথম ধাপ হচ্ছে অনগত সম্পত্তিসমূহ বিক্রয় এবং বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করা। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম ধাপ কি রিটেনে। এবার দেখো দুজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত 3:1, নতুন একজনকে 1/2 অংশ মুনাফা প্রদানের সাথে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে। তাহলে এইটা তোমাকে আমি বারবার শিখাইছি, গাণিতিক সমস্যার টাইপ দিয়ে টাইপ 1-এ শিখাইছি, এমসিকিউ সলভ করাইছি, আবার রিটেনের ক্ষেত্রে কিভাবে আসতে পারে, রিটেনের ক্ষেত্রে অপশন থাকবে না। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে সলভ করবা এটার অ্যান্সার তোমরা আমাকে বলবা। আর আমাকে যদি বলো 20-30 সেকেন্ডে সলভ করতে, তাহলে আমি জাস্ট এটা করব। দেখো এই যে 3:2 লিখবো, এটা যোগ করলে আমার 4 হয়, এখানে 1 দিব, এই দুইটা গুণ করব, আমার 4 হচ্ছে এটা, এবং 1 অংশ দিয়ে দিলে আমার হচ্ছে এই দুইটা গুণ করলে 3, এবং এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 2। তাহলে 3, 2, 4 আমি কিন্তু খুবই স্বল্প সময়ে বের করে ফেলছি। এবং এইটা তোমাদেরকে এতক্ষণ ধরে শিখাইছি টাইপ ভিত্তিতে, এমসিকিউ ভিত্তিতে। তোমরা এইভাবে, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কত দ্রুত একটা ম্যাথ করা যায়, তাহলে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। তাহলে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কম লেখা লাগবে এবং তুমি পারবা। দেখো আমি এটা করতে কিন্তু আরও এক স্টেপ কমে আমি করতে পারি, মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারি যে প্রশ্নটা পড়বো, আমার ব্রেনে ক্যালকুলেশন হয়ে যাবে, ব্রেনে ক্যালকুলেশন হয়ে আমি জাস্ট বলবো যে 3:2:4 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটা করতে গেলে তোমাকে, এটা কি আমার একদিনে হয়েছে, এইটা আমি যেমন আমার অ্যাডমিশনের সময় প্র্যাকটিস করছি বারবার, প্লাস তোমাদেরকে পড়াইতে পড়াইতে এখন আমার এইটা খুবই দ্রুত আমি করতে পারি। তাহলে তোমাকেও কি করতে হবে, এই যে একটা ম্যাথ, এই যে একটা গাণিতিক সমস্যা, এইটা যদি তুমি 10 বার প্র্যাকটিস করো, এই টাইপের ম্যাথ তোমার করতে 10 সেকেন্ড লাগবে, 15 সেকেন্ড লাগবে, কিন্তু এটা তোমাকে ব্রেনে চর্চা করে করে আয়ত্তে আনতে হবে। এটা যদি না করো ভাই, তাহলে তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, যে শুরুতে বলছিলাম, তোমার কাছে একটা ভয়ানক ব্যাপার লাগবে যদি তুমি হিসাব বিজ্ঞান প্র্যাকটিস না করো। ওকে, এরপরে দেখো রিটেনের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসে। ক খ দুজন অংশীদার তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে 50,000 ও 60,000 টাকা। 2022 সালে উক্ত কারবারের নিট মুনাফা 57,000 টাকা হয়। চুক্তি অনুসারে ক খ এর বার্ষিক বেতন 15,000 ও 12,000। বাকি মুনাফা যদি 3:2 অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হয়, তাহলে কয়ের সমাপনী মূলধন কত হবে। তাহলে এইখানে রিটেনের ক্ষেত্রে তোমাকে কি অনেক জায়গা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়? না, তোমাকে 1 থেকে 2 লাইন, এই যে 1 লাইন 2 লাইন এইটুক লিখতে পারবা সর্বোচ্চ। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে 1 লাইনের একটা বক্স ধরা দেয় যে এইটুকের মধ্যে তোমাকে লিখতে হবে, এইটুকের মধ্যে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি কিভাবে করবা এইটা তোমাদেরকে আমি কিন্তু এই ম্যাথ করা শিখাইছি আজকের ক্লাসে। তাহলে তুমি রিটেনে কিভাবে করবা, রিটেনে কিভাবে অ্যাপ্লাই করবা। রিটেনের ক্ষেত্রে দেখো জাস্ট এই যে 57,000 টাকা মুনাফা হয়েছে, তাই না, এবং দেখো কয়ের কথা বলছে, আমাদের কিন্তু কয়েরটা বের করতে বলে নাই, তাহলে কয়ের দিকে আমরা নজর দিব না। তাহলে কয়ের ক্ষেত্রে 50,000 টাকা হচ্ছে আমাদের কি তার প্রারম্ভিক মূলধন ছিল। এখন দেখতে হবে এই যে ক আর কি পাইছে, এই ব্যবসায় থেকে আর কি পাইছে। তাহলে চুক্তি অনুসারে কয়ের বার্ষিক বেতন, তাহলে কয়ের বার্ষিক বেতন কত, 15,000। তাহলে এই যে 50,000 সাথে 15,000 টাকা বেতন যোগ করতে হবে। কি করতে হবে, 15,000 টাকা বেতন আকারে যোগ করতে হবে, প্লাস আর কি পাবে, সে মুনাফা পাবে। এখন মুনাফা বাবদ কত পাবে এটা তোমাকে মনে মনেই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে করবা, এই যে বেতন 15,000 আর 12,000, 27,000 হচ্ছে, যদি বাদ দিই 57,000 থেকে, মুনাফা 57,000 হয়েছে, সেখান থেকে যদি বেতন 27,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে, 30,000 থাকে। 30,000-এর ক্ষেত্রে এই যে 30,000 যে বন্টনযোগ্য মুনাফা, 30,000 হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, এই বন্টনযোগ্য মুনাফা 3:2 অনুপাতে ভাগ করতে হবে। কি করতে হবে, 3:2 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এই দুইটা তুমি যোগ করো না, এই দুইটা যোগ করলে 5 হয়, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকে, 5 দিয়ে ভাগ করলে 6,000 হয় 1 অংশ, 6,000 হয় 1 অংশ। এখন কয়ের কথা বলছি, ক পাবে 3 অংশ, তাহলে 6,000 গুণ 3, তাহলে 18,000 পাবে। কত পাবে, 18,000 পাবে। এইভাবে তুমি ক্যালকুলেশন করবা। এটা তো আমি হচ্ছে যদি করতাম তাহলে লিখেও দেখাইতাম না। তাহলে এই যে 18,000, এই 18,000 যোগ করে দিবা, তাহলে তার
কয়ের সমাপনী মূলধন হবে এই তিনটার যোগফল, তাহলে 50, 15, 65 আর 18, 83,000 টাকা। কত টাকা? 83,000 টাকা হচ্ছে সমাপনী মূলধন। তাহলে কয়ের তুমি খালি জাস্ট লিখবা এইভাবে, এই প্রশ্নের উত্তর লিখবা কয়ের সমাপনী মূলধন। তুমি যদি দেখাইতে চাও 50, 15, 18 এটাও দেখাইতে পারো বা এইভাবে লিখতে পারো কয়ের সমাপনী মূলধন 83,000 টাকা। এইটুকু লিখলেই অ্যান্সার শেষ। তোমার অ্যান্সারটা হবে এক লাইনে এরকম, কয়ের সমাপনী মূলধন, কয়ের সমাপনী মূলধন, কয়ের সমাপনী মূলধন 83,000 টাকা, কয়ের সমাপনী মূলধন 83,000 টাকা। শেষ, এটাই অ্যান্সার তোমার। ওকে, 83 নিচে দুটো দাগ দিয়ে দিতে পারো। ওকে, এরপর দেখো তাহলে এক লাইনে কিভাবে রিটেন লিখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো অংশীদার ক এবং খ এর প্রাথমিক মূলধন যথাক্রমে বা প্রারম্ভিক মূলধন 80,000 টাকা এবং 1,20,000 টাকা। লাভ ক্ষতির হিসাব হয় নিম্নরূপে: প্রাথমিক মূলধনের উপর 20% হারে, প্রাথমিক মূলধনের উপর 20% হারে এবং ক্ষয়ের বেতন যথাক্রমে দেওয়া আছে 20,000 ও 10,000। বাকি অংশ 2:10 অনুপাতে ভাগ করা হয়। 60,000 টাকা নিট লাভের মধ্যে কত টাকা কয়ের হিসাবে যাবে? তাহলে 60,000 টাকা নিট মুনাফার মধ্যে কত টাকা পাবে? তাহলে এই প্রশ্নটা আগের প্রশ্নটার অনুরূপ তোমরা এইটা ক্যালকুলেশন করে উত্তরটা অবশ্যই জানাবা। এখন যদি বলো যে ভাই আমার কাছে জটিল লাগতেছে, আপনি একটু করে দেন, আমি কিন্তু খুবই সহজে বা খুবই কম সময়ে এটা করতে পারি, কিন্তু তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাতে হচ্ছে বলে আমাকে বেসিকটা সহ বলতে হচ্ছে। তাহলে দেখো এই যে প্রারম্ভিক মূলধনের উপর যে সুদ ধার্য করতে হবে 20%, তাহলে এইটা সুদ কত হয়? এটা সুদ হয় 16,000 টাকা। এটা সুদ হয় কত? 20% করলে 16,000। এটা সুদ কত হয়? এটা তাহলে 80,000-এর 20% হচ্ছে 16,000। এটা সুদ কত? 1,20,000-এর সুদ 20% করলে 24,000 টাকা। ওকে, তাহলে 10%, 20% সবসময় তোমার মুখস্থ থাকবে। এরপর দেখো ক এবং খ এর বেতন যথাক্রমে 20,000 এবং 30,000। তাহলে এই যে বেতনটা দিয়ে দিয়েছে, তাহলে দুইজনের বেতন হচ্ছে 30,000, তাহলে এই দুইটাও বাদ যাবে। তাহলে দেখো 60,000 টাকা নিট লাভের মধ্যে কয়ের হিসাবে যাবে কত টাকা? তাহলে কয়ের হিসাবে কত টাকা যাবে এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো ওই যে 16 আর 24 যোগ করলে, 16 আর 24 যদি আমরা যোগ করি, 16 আর 24 যোগ করলে কত হয়? 16 আর 24 যোগ করলে হয় 40,000 টাকা। কত টাকা? 40,000। এবং এই দুই জায়গা বেতন দেখছি আমরা 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। তাহলে আমাদের এই যে নিট লাভ থেকে 70,000 টাকা আমাদেরকে দিতে হচ্ছে, 70,000 টাকা আমাদের দিতে হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? বন্টনযোগ্য ক্ষতি পাচ্ছি 10,000। কি পাচ্ছি? বন্টনযোগ্য ক্ষতি পাচ্ছি 10,000। বন্টনযোগ্য ক্ষতি পাচ্ছি হচ্ছে 10,000। ওকে, তাহলে এই 10,000-এর মধ্যে কয়ের ক্ষতি কত হবে? তাহলে দেখো তাদের অনুপাতটা দেখো, লাভ ক্ষতির অনুপাত 2:3। লাভ ক্ষতির অনুপাত কত? 2:3। তাহলে ক এখান থেকে হচ্ছে 2, এই কয়ের সাথে 10,000 গুণ কত হবে? কয়ের ক্ষেত্রে এই বন্টনযোগ্য ক্ষতির অংশ হবে উপরে 2 নিচে 3। তাহলে দেখো উপরে 2 নিচে হচ্ছে দুইটার যোগফল 5। তাহলে দেখো কত হয়? এটা কাটাকাটি করলে হয় 2,000, 4,000 হচ্ছে তার বন্টনযোগ্য ক্ষতি। তাহলে কয়ের বন্টনযোগ্য ক্ষতি কত? 4,000 টাকা। এখন দেখো ক কি পাইছে প্রতিষ্ঠান থেকে? প্রতিষ্ঠান থেকে লাভ, যে মূলধনের সুদ বাবদ পাইছে 16,000, মূলধনের সুদ বাবদ ক পাইছে 16,000। পাশাপাশি সে বেতন পাইছে কত? বেতন পাইছে 20,000। কত পাইছে? 20,000। এবং বন্টনযোগ্য ক্ষতি পাইছে 4,000। তাহলে এই 4 মাইনাস করতে হবে। তাহলে 20 আর 16 হচ্ছে 36, এর থেকে 4 যদি বাদ দিই তাহলে 32,000 টাকা হচ্ছে কি পাবে? 32,000 টাকা হচ্ছে সে কি পাবে? সে হচ্ছে কয়ের হিসাবে যাবে। তাহলে এই যে পুরো অঙ্কটা থেকে 32,000 টাকা কয়ের হিসাবে যাবে, এইটা তোমাকে বের করতে হবে। তাহলে কতগুলো স্টেপ? সবগুলো স্টেপ তোমাকে টাইপ 4-এ আমি সম্ভবত শিখিয়েছি আজকের ক্লাসের শুরুতে। সেই স্টেপগুলো ফলো করে এই ম্যাথটা তোমরা করবা এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবা বা তুমি পারছো কিনা এইটা কমেন্টে জানাবা। এরপর দেখো আর কি প্রশ্ন হতে পারে, লিখিত প্রশ্ন। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করার সময় অনগদ সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বণ্টিত হবে কোন হার বা অনুপাতে? তাহলে লাভ বা ক্ষতি সবসময় বণ্টিত হয়। লাভ বা ক্ষতি এই কথাটা থাকলেই তুমি চোখ বুঝে অ্যান্সার লিখবা চুক্তি অনুসারে। কি লিখবা? চুক্তি অনুসারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি অনুসারে, চুক্তির অবর্তমানে সমান অনুপাতে। চুক্তির অবর্তমানে কি? সমান অনুপাতে। এরপর দেখো অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে ব্যবসায়ের নগদ অর্থ অংশীদারদের মধ্যে বন্টন হয় কিভাবে? তাহলে নগদ বা যে কোনো সম্পদ বন্টন হয় হচ্ছে সমাপনী মূলধনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সমাপনী মূলধনের ভিত্তিতে। এই কথাটা তোমরা ভুল করো, এই প্রশ্ন আসছিল মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে, কিন্তু ভুল করছে অনেকেই। সমাপনী মূলধনের ভিত্তিতে। এরপর দেখো অংশীদারদের মূলধন যেখানে স্থির থাকে সেখানে লাভ ক্ষতির অংশ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ লিপিবদ্ধ করার জন্য কোন হিসাব লিপিবদ্ধ হয়? তাহলে আমি তোমাদেরকে দেখাইছি দুইটা পদ্ধতিতে করা হয়, একটা চলতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। যেখানে স্থায়ী পদ্ধতির কথা বলছে তাহলে সেখানে কি হিসাব করা হয়? আলাদাভাবে আবার একটা চলতি হিসাব করা হয়, আলাদাভাবে চলতি হিসাবে এই হিসাবগুলো লেখা হয়। ওকে, এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা
আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু শিখছি। আজকের ক্লাসে আমরা অনেক বিষয় শিখছি। তোমরা প্রথমে টাইপ ভিত্তিক তোমাদেরকে শিখাইছি, এরপরে টাইপ ভিত্তিকের পরে আমরা তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সব সলভ করার পর এমসিকিউ শিখিয়েছি। এমসিকিউ কিভাবে সহজে করা যায়, এরপরে ওই অধ্যায়ের থিওরিটিক্যাল বিষয়গুলো কিভাবে তুমি আয়ত্তে এনে এমসিকিউ সলভ করবা, রিটেন সলভ করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সবই কিন্তু দেখাইছি। এরপরে এই অংশীদারি ব্যবসায়ের আর কারো কোনো জায়গায় একটা সমস্যা থাকার কথা না, যদি আজকের ক্লাসটা তুমি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে করে থাকো। আশা করি যারা এতক্ষণ ধরে ক্লাসটা করছো সবার ভাল লাগছে। কার কার কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানাবা, এবং এই ক্লাসের পর তোমার কোনো কনফিউশন আছে কিনা সেটা জানাবা। এবং হিসাব বিজ্ঞান কি, তোমাদেরকে প্রথমেই বলছিলাম হিসাব বিজ্ঞান তোমার কাছে ভয় লাগে, কিন্তু অ্যাডমিশনে হিসাব বিজ্ঞান আসলেই কঠিন কিনা, বা এই পদ্ধতিতে করলে আসলেই তোমার কাছে কঠিন লাগছে নাকি সহজ লাগছে, এইটা আজকের ক্লাস করার পর কমেন্টে জানাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে একেবারে শেষ নির্দেশনা থাকবে, প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞানের অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক তুমি এইভাবে যদি করতে পারো, তোমার কাছে হিসাব বিজ্ঞান হবে পুরো সহজ। আমরা আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স যেটা আছে, আমাদের ব্যবসায় শিক্ষা ইউনিটের অ্যাডমিশনের জন্য সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, এইখানে যেমন সব মেন্টর এক্সপার্ট, পাশাপাশি আমরা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক ঠিক একইভাবে পড়িয়ে থাকি। আজকের ক্লাসটা তোমরা এতক্ষণ ধরে যা দেখলা, আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল, এই যে আমাদের একেবারে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকে যে যে জায়গা থেকে হচ্ছে সর্বোচ্চ এক্সপার্ট এবং সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড, সেই জায়গার সব মেন্টর তোমাকে পড়াবে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে। তোমার এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস করতে পারো, প্রত্যেকটা টপিক যদি নিজে পড়তে পারো, বা আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে এসে পড়তে পারো, তোমার ইনশাল্লাহ কখনোই কোনো টপিকে তুমি আটকাবা না ইনশাল্লাহ। তো আমাদের এই এক্সপার্ট মেন্টর প্যানেল তোমার প্রত্যেকটা সাবজেক্ট, প্রশ্ন বিশ্লেষণ থেকে শুরু করে প্রত্যেকটা টপিক, ভোকাবুলারি থেকে শুরু করে রিটেন, হিসাব বিজ্ঞানের এমসিকিউ থেকে শুরু করে লিখিত, সব কিছু তোমাকে এ টু জেড কভার করবে ইনশাল্লাহ। এবং সবাই সবার জায়গা থেকে এক্সপার্ট, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমাদের মেন্টর নেই। তো আমাদের এই এক্সপার্ট মেন্টর প্যানেল তোমাকে যদি এইভাবে প্রত্যেকটা টপিক পড়িয়ে দেয়, ইনশাল্লাহ তোমার কোথাও কোনো সমস্যা থাকবে না। এবং আমাদের ক্লাসে, এই ক্লাসটা তো তোমরা দেখলা যে আমরা তোমাদেরকে একটা ক্লাস কিভাবে নিই সেটা দেখানোর জন্য এই ক্লাসটা নেওয়া, বা আমাদের পড়ানোর স্টাইলটা কেমন সেটা তোমরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো হিসাব বিজ্ঞান আমরা কিভাবে পড়াই। এবং এইভাবে যদি আমরা জুম অ্যাপে ক্লাস নিই, আমাদের ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জুম অ্যাপসে তুমি ওই প্রান্ত থেকে সরাসরি মাইক্রোফোন অন করে আমাদেরকে প্রশ্ন করতে পারো ক্লাসে। তো এই সুবিধা তোমাকে সি ইউনিটে কেউ প্রোভাইড করবে না। সবাই বলবে ফেসবুক লাইভ ক্লাস হইলে ভাই তোমার তো কমেন্ট করতে করতে তোমার হচ্ছে আর এক প্রশ্নে চলে যায় টিচার, তো তুমি কখন প্রশ্ন করবা, আর কমেন্ট করতে করতে তোমার তো বেখেয়াল হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যাও তুমি। তাহলে কমেন্টে লিখে বা যেখানেই তুমি ক্লাস করো কমেন্টে লিখে প্রশ্ন করা তোমার জন্য খুবই সমস্যা সৃষ্টি করে। আমাদের ক্লাসগুলোতে তোমরা জুম অ্যাপসে যুক্ত থাকবা, ফলে সরাসরি ক্লাসে কথা বলে প্রশ্ন করতে পারবা প্রত্যেকটা লাইভ ক্লাসে। এবং আমাদের যে পরিমাণ পরীক্ষা, তুমি পরীক্ষা দিতে দিতে বিরক্ত হয়ে যাবা, তারপরে তোমাদেরকে আমরা পরীক্ষা দেওয়া হবে এবং তোমাকে বারবার প্র্যাকটিস এবং রিভিশন করাবো আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে। যারা অনেকেই ইতোমধ্যে এনরোল করে ফেলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়, তো তোমরা যারা আমাদের ক্লাসটা আমাদের এই কোর্সে যুক্ত হবা, তাদের ক্ষেত্রে এখনও যারা ভর্তি হওয়া নাই, 40% ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় এখনই এনরোল করে ফেলো। আমাদের পেজে নক দাও, আমাদের ওয়েবসাইটে যাও, বা এসওই লিখে সার্চ দাও, বা আমাদের ওয়েবসাইট বা পেজে যে কোনো জায়গায় নক দিলেই হবে। আমাদেরকে কল করো, নক দাও, যা ইচ্ছা করো তুমি সি ইউনিটে সর্বোচ্চ প্রিপারেশন নিতে, এই কোর্সের বাইরে তোমাকে কেউ সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে না। আজকের ক্লাসের মাধ্যমে সেইটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি নিজে পড়লেও ভাই এইভাবে প্রিপারেশন নাও হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, ইনশাল্লাহ কখনো তোমার ভীতি কাজ করবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে কখনো কোনো ক্লাসে বা যারা কোর্সে এনরোল করেছো তাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।